সো আমরা মনে হয় শুরু করি, কারণ এই যে কে খোকন জানাইলো ওরা ঢাকার বাইরে আছে, আর ভিডিও তো থাকবেই, তাই না? কারণ নাহলে আমাদের ক্লাসটা শেষ হচ্ছে না। আজকে নেক্সট ক্লাস ইনশাআল্লাহ শেষ করব। মডিউল 5, ওকে। সো আমাদের আসলে লাস্ট একটা লেসনই বাকি আছে, সেটা হচ্ছে মডিউল 5, লেসন 5। এখানে 5টা টপিক আছে, দেখা যাচ্ছে আমার স্লাইড? জি না ভাইয়া, এখনো দেখা যাচ্ছে। ভাই শেয়ার করে দিই নাকি? শেয়ারই তো করি। আসছে না? জি ভাই। সো আমরা একটু মনে রাখি যে লেসন আমাদের তো 5টা লেসন, এটা লাস্ট লেসন। এই লাস্ট লেসন মানে হচ্ছে এটা, এর আগের লেসন গুলো এরকম ছিল, তাই না? লেসন 1 প্লাস লেসন 4 এটা ছিল পিপল, ঠিক আছে? আর লেসন 2 এবং লেসন 3 ছিল হচ্ছে প্রসেস নিয়ে ছিল। আর লাস্টের একটা হচ্ছে লেসন 5, সেটা হচ্ছে বিজনেস এনভায়রনমেন্ট, এই টপিকটা, ঠিক আছে? এখানে আমাদের প্রশ্ন আসবে 42%, তাই না? প্রথমটা থেকে 42, আর প্রসেস থেকে আসবে 50%, আর এখান থেকে আসবে হচ্ছে 8% কোশ্চেন, ঠিক আছে? মানে ক্লাসের শুরু থেকে আমি বলে আসতেছি এটা কেন আবার রিপিট করলাম, তার মানে হচ্ছে আমার কিন্তু একটাই টপিক লেসন 5, হ্যাঁ, তার মধ্যে টপিক হচ্ছে 5টা, 1 2 3 4 5। তার মধ্যে কিছু জিনিস আমরা অলরেডি পড়ছি, যেমন যে কমপ্লায়েন্স রিকোয়ারমেন্টস, এটা আসলে কোয়ালিটির একটা পার্ট। কমপ্লায়েন্স রিকোয়ারমেন্টস, সেই 5টা থেকে 8% কোশ্চেন আসবে। পরীক্ষায় কিন্তু আপনাকে পাস করতে হবে 3টা ডোমেইনেই, ঠিক আছে? পিপলের পাস করতে হবে, প্রসেসে পাস করতে হবে, এবং বিজনেস এনভায়রনমেন্টে পাস করতে হবে। সো এখানে 8% কোশ্চেন মানে কি? তার মানে 10টার মতো প্রশ্ন আসবে এখান থেকে, 180টার মধ্যে 10টা কোশ্চেন আসবে এখান থেকে। এবং যদি পাস করতে চাই মিনিমাম 6টা বা 7টা টার্গেট করতে হবে, 7টা এখানে কাজ করতে হবে। বুঝতে পেরেছি? নাহলে কিন্তু দেখা যাবে যে এই একটা ডোমেনের কারণে পরীক্ষা খারাপ হয়ে যাবে। একটু সতর্ক থেকে এই ব্যাপারটাতে। আচ্ছা, আমরা যে 5টা টপিক করব, তার মধ্যে আসলে এই টপিকটা কমপ্লায়েন্স রিকোয়ারমেন্টস, এটা কিন্তু এর আগে পিএমবকে খুব একটা মেনশন করা ছিল না। পিএমবক সিচুয়েশন জাস্ট কোয়ালিটির পার্ট হিসেবে কিছু কথাবার্তা ছিল, খুবই সামান্য। আর এখানে আরেকটা টপিক আছে, একদম লাস্টের টপিকটা, টপিক ই, কন্টিনিউয়াস প্রসেস ইমপ্রুভমেন্ট। এই দুইটা টপিক কিন্তু কোয়ালিটির সাথে কানেক্টেড, কিন্তু এই কন্টিনিউয়াস প্রসেস ইমপ্রুভমেন্ট নিয়েও পিএমবকে খুব বেশি লেখা ছিল না। কিন্তু এখানে কিন্তু দুইটা বড় টপিক আছে, টপিক এ এবং টপিক ই, এবং যেহেতু একদম মোটামুটি নতুন টাইপের টপিক এখানে আলোচনা করা হয়েছে, ফলে এখান থেকে কিন্তু এই 10টা প্রশ্নের মধ্যে এখান থেকে দেখা যাবে 3টা 6টা প্রশ্ন আসবে। আর বাকিগুলো আসলে একটু এটা আবার খুবই ইম্পর্টেন্ট টপিক বিটা। এখানে এ, বি এবং ই, এই 3টা বড় টপিক, আর মাঝখানে 2টা ছোট টপিক। শোনা যাচ্ছে তো না আমাকে? জি ভাই, শোনা যাচ্ছে। জি ভাই। ওকে, সো ম্যানেজ কমপ্লায়েন্স রিকোয়ারমেন্টস, এই টপিকটা মনে রাখতে হবে। এখানে যে কোয়ালিটি চ্যাপ্টার পড়েছিলাম আমরা লেসন 2 তে, এবং পিএমবকে চ্যাপ্টার নম্বর 8, তো এখানে ম্যানেজ কমপ্লায়েন্স টপিক এ এবং টপিক ই, যেটা কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, দুইটাই কোয়ালিটির সাথে কানেক্টেড। সো আমরা অনেক কিছু দরকার হলে আমরা কোয়ালিটি চ্যাপ্টার থেকে পড়ব, যেখানে অনেক টুলস টেকনিক ডিটেইল আছে। সো এইটা যখন আমরা পড়ব কোয়ালিটি চ্যাপ্টারটা, সেম সময় আমরা আসলে টপিক ডি আছে, টপিক ডি হচ্ছে আপনার কোয়ালিটি নিয়ে লেসন 2 তে, আর এখানে হচ্ছে এ এবং টপিক ই, এই 3টা টপিক আসলে একসাথে আমরা যখন কোয়ালিটি চ্যাপ্টার পড়বেন আপনারা পরীক্ষার জন্য, তখন আসলে 3টাকে একসাথে কাজ করতে হবে, বেটার হবে তাই। সো কমপ্লায়েন্স রিকোয়ারমেন্ট এর আগে খুব একটা বেশি ছিল না, তার মানে কি প্রজেক্টে কমপ্লায়েন্স কিন্তু একটা বিগ ইস্যুস, এবং সময়ের সাথে সাথে এটা আরো বড় ইস্যুস হচ্ছে, তাই না?
কোনো জায়গায় কমপ্লায়েন্সে যদি রিকোয়ারমেন্ট ফুলফিল করতে না পারি আমরা, প্রজেক্ট যে কোনো সময় মানে কি রিস্কের মধ্যে পড়ে যেতে পারে, স্পেশালি কোনো রেগুলেটরি বডির বা গভর্নমেন্টের রেগুলেশন যদি আমরা না মানি। সো এইটাই আসলে এই চ্যাপ্টারের মেইন টপিক, যে কি কি কমপ্লায়েন্স ম্যানেজ করা দরকার আমাদের এবং সেটা আমরা মানছি কি করতেছি কি। সো এবং এই কমপ্লায়েন্সের মধ্যে অনেক অংশই থাকে নন ফাংশনাল রিকোয়ারমেন্টস এর মধ্যে পড়ে, নন ফাংশনাল রিকোয়ারমেন্টস। আর আমি বললাম যে কোয়ালিটির সাথে কানেক্টেড আছে কোয়ালিটি অ্যাসুরেন্স, কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যান, তারপরে কন্ট্রোল কোয়ালিটি, সেই জিনিসগুলো কিন্তু এখানে আবার মানে অনেক বড় রোল প্লে করবে। আমরা এই একটা সিলিন্ডার দিয়ে আপনাদেরকে বলেছিলাম, মনে আছে নিশ্চয়ই, যে আমাদের আসলে শুরুতে আমরা করি প্ল্যান কোয়ালিটি, আর যখন আমরা ডেলিভারেবল বানাতে থাকি প্রসেসের থ্রুতে, সো প্রসেস অ্যানালাইসিস বা প্রসেস কনফার্ম করার জন্য আমরা কি ইউজ করি, কোয়ালিটি অ্যাসুরেন্স ইউজ করি, তাই না? বা এটাকে বলা হয় ম্যানেজ কোয়ালিটি ইউজ করি আমরা, পিএমওকে বলে ম্যানেজ কোয়ালিটি। আর লাস্টে যখন ডেলিভারেবলটা বের হয়ে যায়, তৈরি হয়ে যায়, তখন আমরা আবার চেক করি, সেই চেকটাকে বলা হয় কন্ট্রোল কোয়ালিটি, টেস্ট করা, ইন্সপেকশন করা, হ্যাঁ, যাতে ডেলিভারেবলের মধ্যে কোনো ডিফেক্ট না থাকে এবং এই ডিফেক্ট অবস্থায় যেন কাস্টমারের হাতে না যায়, এই জন্য আমরা কন্ট্রোল কোয়ালিটি করি। আর ম্যানেজ কোয়ালিটি হচ্ছে প্রসেসের এনশিওর করা, যে সমস্ত প্রসেস যেটা প্ল্যান করেছিলাম সেটা ঠিক মতো অ্যাপ্লাই হচ্ছে এবং প্রসেসের মধ্যে কোনো গ্যাপ নেই। এবং ম্যানেজ কোয়ালিটিতে আমরা যে মেইন টুলটা ইউজ করি সেটা হচ্ছে দুইটা, একটা হচ্ছে প্রসেস অ্যানালাইসিস করা, আর একটা হচ্ছে কোয়ালিটি অডিট করা। ঠিক আছে, এটা আসলে মেইন দুইটা টুল আমরা ইউজ করি। আর এখানে আমরা যে টুলগুলো ইউজ করি সেটাকে আমরা মানে খুবই জেনারিক নামে বলতে পারি ইন্সপেক্ট করা, টেস্ট করা বা ইন্সপেক্ট করা, ডেলিভারেবল গুলোকে ইন্সপেক্ট করে দেখা তো সব ঠিক আছে। অলরাইট, সো এই কথাগুলো এখানে আছে, অডিট করা, তারপর সমস্ত কোয়ালিটি টুলস আমরা ইউজ করব, স্যাম্পলিং নিয়ে আমরা কোয়ালিটি চ্যাপ্টারে আলোচনা করেছিলাম। স্যাম্পলিং, সব ডেটা নিয়ে কাজ করা যাবে না, আমরা স্যাম্পলিং নিয়ে কাজ করব। অলরাইট, সো এই যে কমপ্লায়েন্স রিকোয়ারমেন্টস মানে লিগ্যাল ও রেগুলেটরি কনস্ট্যান্ট যদি থাকে, সেটা থ্রু আউট দ্য প্রজেক্ট আমাদেরকে আইডেন্টিফাই, ট্র্যাক এবং ম্যানেজ করতে হবে। ঠিক আছে, সো এটা যাতে কোনো ধরনের গ্যাপ না হয়, যেমন এই যে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে স্পেসিফিক প্র্যাকটিস আছে, প্রাইভেসি লজ আছে, সেনসিটিভ ডেটা আমরা কিভাবে ডিল করব সেটা কিন্তু গাইডলাইন আছে, ওটা ফলো করে আমরা করব। এবং রিস্ক রেজিস্টার যে আমরা রিস্ক ম্যানেজ করার জন্য রিস্ক রেজিস্টার রাখি, একটা মানে ক্লাস করেছিলাম আমরা অ্যাসেস এন্ড ম্যানেজ রিস্ক। তো কমপ্লায়েন্স রিলেটেড রিস্ক যদি থাকে সেটা কিন্তু আমরা রিস্ক রেজিস্টারে রাখি, এবং সেটা ঠিকমতো যাতে তার রেসপন্স প্ল্যান তৈরি করা হয় এবং কে এটা হ্যান্ডেল করবে সেটা রিস্ক ওনার এবং রিস্ক অ্যাকশন যাতে আমরা রাখি সেটা ইনশিওর করতে হবে। ঠিক আছে, এই কথাটা এখানে বলা আছে যে রিস্ক ওনার এবং রিস্ক রেসপন্স কিভাবে নেব আমরা তার একদম প্ল্যান থাকতে হবে কমপ্লায়েন্স রিলেটেড। আর কনফিগারেশন ম্যানেজমেন্ট সিস্টেমও এখানে বড় রোল প্লে করতে পারে। কনফিগারেশন ম্যানেজমেন্ট সিস্টেম মনে আছে? কনফিগারেশন ম্যানেজমেন্ট সিস্টেম যেখানে আসলে আমরা কোন আইটেম থ্রু আউট দ্য প্রজেক্ট আমাদেরকে কনফিগারেশন ম্যানেজ করতে হবে, কি কি অ্যাট্রিবিউটস, সেটাকে আমরা বলি কনফিগারেশন আইটেমস। এবং প্রতিটা কনফিগারেশন আইটেমস এর আমরা অ্যাট্রিবিউট গুলোকে ট্র্যাক করি, স্পেসিফিকেশন গুলোকে ট্র্যাক করি, তারপর সেটা আমরা ডকুমেন্টে রেকর্ডেড করি। এবং এখন যেহেতু কমপ্লায়েন্স নিয়ে আলোচনা করছি, যদি কমপ্লায়েন্স রিলেটেড কোনো অ্যাট্রিবিউট থাকে আমাদের কোনো ইকুইপমেন্টের সাথে, কোনো ডেলিভারেবলের সাথে, কোনো ডকুমেন্টের সাথে, কিংবা কোনো একটা পার্টস বা স্মল কোনো কিছুর সাথে থাকে ডেলিভারেবলের সাথে, সেই কমপ্লেক্সটাকে আমাদের অবশ্যই ইনক্লুড করতে হবে। এই যে থার্ড যেটা আমরা পাচ্ছি। তারপর এখানে একটু ডুপ্লিকেশন হয়ে গেছে, যে রেকর্ডস ডেলিভারেবলস ডুপ্লিকেশন হয়েছে। এটা আসলে পরে যখন আমি হ্যান্ড ওভার করবো তখনও যাতে আমার সমস্ত কমপ্লায়েন্স রিকোয়ারমেন্ট ফুলফিল হয়, এবং যখন আমরা হ্যান্ড ওভার করে কাস্টমারকে দিচ্ছি তারও কিন্তু একটা কনফিগারেশন ম্যানেজমেন্ট সিস্টেম থাকতে পারে, নরমালি থাকে, সে আবার সব স্পেসিফিকেশন মেনটেন করবে। তো তখন হ্যান্ড ওভার করার সময় যাতে আমরা সেগুলোকে এনশিওর করে কাস্টমারকে ডেলিভারি দিই। আচ্ছা, কমপ্লায়েন্সকে আমরা বিভিন্ন ক্যাটাগরিতে ক্লাসিফাই করতে পারি কমপ্লায়েন্সকে। ঠিক আছে, যেমন ইন্ডাস্ট্রি আর সলিউশন স্কোপ হতে পারে। ইন্ডাস্ট্রি থেকে কিন্তু অনেক থাকে, যেমন কেউ যদি আমরা কোনো একটা যদি প্রজেক্ট করা হয় মেডিসিন না ড্রাগ ইন্ডাস্ট্রিতে, তাহলে কিন্তু তাদের স্পেসিফিক বিভিন্ন রিকোয়ারমেন্ট কিন্তু আছে, সেটা অবশ্যই ফুলফিল করতে হবে। এবং এই যে ওয়ার্ক প্লেসের সেফটি, এই যে কোয়ালিটি, সেফটি, হেলথ, বিভিন্ন ধরনের স্ট্যান্ডার্ড কিন্তু আছে। আইএসএর বিভিন্ন স্ট্যান্ডার্ড আছে, আবার গভর্নমেন্টের অনেক রেগুলেশন আছে। যেমন 18 বছর বয়সের নিচে কাউকে কোনো লেবার জবে দেওয়া যাবে না,
সো এটা অবশ্যই আমাদেরকে মানতে হবে, নাহলে কিন্তু আমরা নিজেরা বিপদে পড়বো। তারপর এনভায়রনমেন্টাল কিন্তু অনেকগুলো স্ট্যান্ডার্ড আছে, সেগুলোকে ফলো করতে হবে। সোশ্যাল রেসপন্সিবিলিটি, সেটা আমাদেরকে দেখতে হবে। সো প্রতিটা প্রজেক্টে কিন্তু এরকম ইউনিক লিগাল এন্ড রেগুলেটরি এক্সপোজার থাকতে পারে, রিকোয়ারমেন্ট থাকতে পারে, সেটা আমরা অবশ্যই ফুলফিল করতে হবে। সো আমরা যখন কমপ্লেক্স ক্যাটাগরাইজ করবো তখন আমরা এইভাবে ক্যাটাগরাইজ করতে পারি, কোনটা লিগাল রিকোয়ারমেন্ট, কোনটা রেগুলেটরি, কোনটা ইন্ডাস্ট্রি স্পেসিফিক, আমরা আলাদা করতে পারি। আর কমপ্লেক্সটা আমরা বলেছি যে শুরু মানে প্রজেক্টের শুরু থেকে শেষ পর্যন্ত আইডেন্টিফাই, ট্র্যাক এবং ম্যানেজ করতে হবে। সো এই ফিগারটা দেখেন, আমরা আসলে আপডেট, যেখানে লেখাটা একটু দেখেন এইভাবে পড়তে হবে আর কি, এটা আপডেট উইথ কমপ্লেক্স লিস্ট। কি আপডেট করবো? আপডেট ওয়ার্ক পারফরম্যান্স রিপোর্টস রেগুলারলি উইথ প্রজেক্ট অ্যাক্টিভিটিস এন্ড চেঞ্জেস, প্রজেক্টে যত ধরনের কাজ হবে। হ্যাঁ, ওয়ার্ক পারফরম্যান্স রিপোর্ট তো মনে আছে নিশ্চয়ই, যেটা আসলে মোর ফর্মালাইজ রিপোর্ট, যেটা আমরা ম্যানেজমেন্টকে দিই বা রেগুলেটরি বডিকে দেবো বা লিগাল বডিকে দেবো, সেটা তার ডেটা বা ইনফরমেশন দেবো না, আমরা দেবো হচ্ছে রিপোর্টস। তো সেখানে টিম ইমপ্রুভমেন্টস, ডেলিভারেবল স্ট্যাটাস, সব কমপ্লেক্স মিট করেছে কিনা, হ্যাঁ, ওভারঅল প্রোগ্রেস, রিস্ক স্ট্যাটাস, এসব আমরা দিই যখন আমরা পারফরম্যান্স রিপোর্ট দিই। এর সাথে অবশ্যই আমাদেরকে কমপ্লেক্স রিলেটেড রিস্ক সেগুলো ইনক্লুডেড আছে কিনা সেটা ইনশিওর করতে হবে। ঠিক আছে, ভেরিয়েন্স অ্যানালাইসিস করে আমরা চেক করবো যে আমাদের কমপ্লেক্স মিট হচ্ছে কিনা। আমরা প্ল্যানে যেটা ঠিক করেছি যে আমরা এই কমপ্লেক্স আমাদের ফিল আপ করতে হবে, মিট আপ করতে হবে, সেটা আসলে মিট আপ হচ্ছে কিনা সেটা ভেরিয়েন্স অ্যানালাইসিস করে দেখতে হবে এবং ইমিডিয়েটলি ওটাকে আবার রেকটিফাই করতে হবে। অলরাইট, সো পটেনশিয়াল থ্রেটস টু কমপ্লায়েন্স, মানে শুধু একবার করে হবে না, এটাকে সবসময় আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে নতুন কোনো ভালনারেবিলিটি আছে কিনা, লিগাল রেগুলেটরি কোনো চেঞ্জ হলো কিনা। কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়, তাই না? ভ্যাটের প্রসেস, তারপর গভর্নমেন্টের বিভিন্ন রেগুলেশনস কিন্তু প্রায় চেঞ্জ হয়, তো সেগুলো কিন্তু সাথে অ্যালাইন থাকতে হবে। এররস ইন টেস্টিং এন্ড ভ্যালিডেশন টু কনফার্ম কমপ্লায়েন্স, তারপর এররস অর বাগস ইন ডেলিভারেবলস, এই সবগুলোকে প্রোটেক্ট দিতে হবে। কমপ্লায়েন্স রেট, ল্যাক অফ অ্যাওয়ারনেস অফ কমপ্লায়েন্স রিকোয়ারমেন্টস, এগুলো কিন্তু বিরাট থ্রেট। আমরা কিন্তু অনেকে অ্যাওয়ার না যে আসলে আমাকে কমপ্লায়েন্স এনশিওর করতে হবে, আমি প্রজেক্ট করছি। সো এটা কিন্তু আপনাকে নিজেই সিক করতে হবে, ঠিক আছে, নিজেকে প্রোঅ্যাক্টিভলি কাজ করতে হবে। আর কমপ্লায়েন্সের সাথে কিন্তু সাইন আপ এবং অ্যাপ্রুভালের বিরাট বিষয় আছে, তাই না? সাইন আপ এবং অ্যাপ্রুভাল, কাদের সাইন আপ লাগবে? যেমন আমরা টেলিকমে কাজ করছি, তাহলে বিটিআরসির আমাদের পারমিশন লাগবে, সাইন আপ লাগবে, যে সমস্ত রেলিভেন্ট স্টেক হোল্ডার আছে। সো তাদেরকে আইডেন্টিফাই করা এবং তাদের কাছ থেকে আসলে কমপ্লায়েন্সের যখন যেটা লাগবে সেটা আমরা সাইন আপ করে নেব। প্রজেক্টের কিন্তু এটা অনেক ইম্প্যাক্ট আছে, যেমন প্রজেক্টের শিডিউলিং এর কিন্তু একটা ইম্প্যাক্ট আছে, কারণ সাইন আপ কিন্তু অনেক ডিলে হয়। যদি গভর্নমেন্টের কোনো জায়গায় আপনি সাইন আপ চান, এটা তো আজকে প্রাইভেট সেক্টরের মতো না যে আজকে চাইলে কালকে পেয়ে যাবে। সেগুলোকে কিন্তু সব কনসিডার করে আমার বাজেটিং, কস্টিং এগুলো ঠিক রাখতে হবে। সো আমরা যদি ঠিকমতো সাইন আপ অ্যাপ্রুভাল নেই, তাহলে কি হবে? আর্লি ওয়ার্নিং অফ পটেনশিয়াল থ্রেটস টু কমপ্লেক্স আমরা আইডেন্টিফাই করতে পারবো, the ability to capture variances and determine a course of action. This step follows successful testing and validating of deliverables, but this can be throughout the project or at completion. কিছু কিছু জিনিস throughout the project হবে, আর কিছু কিছু জিনিস হবে একদম completion. Remediate compliance issues to avoid কেন করবো আমরা? Negative impact on the timeline, cost overruns and increased risk. ঠিক আছে, সো এই কারণে আমরা কমপ্লায়েন্সকে এনশিওর করি এবং সাইন আপ এবং অ্যাপ্রুভাল একটা মানে মোটামুটি ম্যান্ডেটরি পার্ট যখন আসলে কমপ্লায়েন্স আপনি এনশিওর করবেন। ঠিক আছে, সো দিস আর দ্য গাইডলাইন্স। এতক্ষণ যা বললাম কমপ্লায়েন্স নিয়ে, সেটা হচ্ছে গাইডলাইন এই পেজে আছে। এরপর আমরা বলছিলাম যে আসলে কমপ্লায়েন্সের সাথে কিন্তু ইয়ার খুব রিলেশন আছে, কিসের? কোয়ালিটির। আমরা কোয়ালিটি অ্যাসুরেন্স এবং কন্ট্রোল কোয়ালিটি কেন করব? একটা হচ্ছে প্রজেক্টের আউটপুটের ডেলিভারেবল এনশিওর করার জন্য, মানে কোয়ালিটি এনশিওর করার জন্য। আরেকটা কিন্তু হচ্ছে যদি কমপ্লায়েন্স রিলেটেড রিকোয়ারমেন্টস থাকে, সেটাও কিন্তু আমরা কোয়ালিটি অ্যাসুরেন্স এবং কন্ট্রোল কোয়ালিটির থ্রুতে দেখবো যে এটা ঠিকমতো আমরা অ্যাপ্লাই করতে পেরেছি কিনা, কোনো গ্যাপ আছে কিনা, কারণ এখানে কোনো গ্যাপ রাখাই যাবে না। ঠিক আছে, আচ্ছা, এখানে একটা আমি ফ্লো দিয়েছি। এই ফ্লোটা আমি আসলে আগে অনেকবার বলেছি, 2-3 বার, আপনারা বুঝতে পেরেছেন কিনা সেজন্য আমি একটু এখানে একটু আবার নিয়ে একটু ড্র করছি। সেটা হচ্ছে, এটা দেখেন আমরা যে প্রজেক্টে কাজ করি, যে এখানে যে মনে আছে যে পিএমওকে 49টা প্রসেস আছে, তাই না?
5টা প্রসেস গ্রুপ আছে আর 10টা নলেজ এরিয়া আছে। এই প্রসেস গুলো কিন্তু একটার সাথে একটা কানেক্টেড, এবং আমরা কিন্তু অনেকগুলো প্রসেস করেছি। যেমন আমি একটু আগে সিলিন্ডার দিয়ে দেখালাম যে কোয়ালিটি 3টা প্রসেস কিভাবে কানেক্টেড। সিমিলারলি আমরা যে প্রজেক্টের মেইন টার্গেট কি আসলে, এটা না আউটপুট তৈরি করা, মানে যে আউটপুট তৈরি করার জন্য আমরা প্রজেক্ট ইনিশিয়েট নিয়েছি সেটা তৈরি করা, তাই না? সেটা হচ্ছে ডেলিভারেবল। এখন দেখেন আমরা আসলে প্রথম কি করি, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করি। হ্যাঁ, সেটা কোন প্রসেস থ্রুতে তৈরি করি, ডেভেলপ প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানের থ্রুতে, যেটা ইন্টিগ্রেশন একটা প্রসেস। আমরা পড়েছি এই প্রসেসটা, আমরা পড়েছিলাম যখন পারফর্ম প্ল্যানিং অ্যাক্টিভিটিস, পারফর্ম ইন্টিগ্রেশন অফ প্ল্যানিং অ্যাক্টিভিটিস, একটা কিন্তু টপিক আমরা পড়েছিলাম, টপিক ই মোস্ট প্রবলি, টপিক ই, যেটা লেসন 2 তে আছে। সেই টপিকটা আসলে ডেভেলপ প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান নিয়ে আমরা পড়েছিলাম, যেখানে আসলে কনসলিডেট প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি হয়। হ্যাঁ, যখন আমরা স্কোপ, শিডিউল, কস্ট, তারপরে প্রকিউরমেন্ট, রিস্ক ম্যানেজ, কমিউনিকেশনস সব প্ল্যানিং করে ফেলি, তারপর আসলে এই প্রসেস থ্রুতে সব প্ল্যানগুলোকে কনসলিডেট করি, ইন্টিগ্রেট করি, করে যে ডকুমেন্টটা তৈরি করি সেটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান। সেই প্ল্যানটাই কিন্তু নেক্সট প্রসেসে ইউজ হয়, যে প্রসেসটার নাম হচ্ছে ইন্টিগ্রেশনের ডাইরেক্ট অ্যান্ড ম্যানেজ প্রজেক্ট ওয়ার্ক। এটা আসলে মেইন এক্সিকিউশন প্রজেক্টের। এবং এই এক্সিকিউশনের থ্রুতে আমরা কি তৈরি করি, যদি আমরা বাড়ি বানানোর একটা প্রজেক্ট নেই, তাহলে আমরা বাড়ির পাইলিং শেষ হয়ে গেছে বা ফাউন্ডেশন শেষ হচ্ছে, সেগুলো হচ্ছে ডেলিভারেবলস তৈরি হয়। এটা হচ্ছে এক্সিকিউশন প্রসেসের থ্রুতে ডেলিভারেবল তৈরি করি। ডেলিভারেবল তৈরি হওয়ার পরে যে প্রসেসটা আসলে কাজ করে সেটা হচ্ছে কন্ট্রোল কোয়ালিটি। তার মানে আমরা ইন্সপেকশন করি। হ্যাঁ, ইন্সপেকশন করে দেখি যে আমাদের সমস্ত কোয়ালিটি ক্রাইটেরিয়া মিট হচ্ছে কিনা। এই সময় আমাদেরকে আসলে কমপ্লায়েন্সটাও দেখতে হবে, যে সমস্ত কমপ্লায়েন্স ক্রাইটেরিয়া মিট হচ্ছে কিনা। যদি মিট হয় তাহলেই এটাকে আমরা বলবো যে ভেরিফাইড ডেলিভারেবলস, এখানে আর কোনো এরর নাই, কোনো ডিফেক্ট নাই, এবং কোনো কমপ্লায়েন্স রিকোয়ারমেন্টও আর আনঅ্যাটেন্ডেড নাই, সবকিছু আমরা অ্যাটেন্ড করছি, অ্যাড্রেস করেছি। এইটা সহ আসলে আমরা কাস্টমারকে দেখি। হ্যাঁ, এই পুরো কাজ হচ্ছে আমাদের টিমের একটু, কিন্তু এই জায়গায় এসে আমরা কাস্টমারকে ইনভলভ করি সব ভেরিফাইড ডেলিভারেবলস নিয়ে। তার মানে আমরা অলরেডি নিজেরা চেক করে দেখেছি দেয়ার ইজ নো এরর, দেয়ার ইজ নো কমপ্লায়েন্স ইস্যুস, নাও উই ক্যান শো আওয়ার কাস্টমার্স। সো কাস্টমারকে আমরা এখানে ইনভলভ করি, যেটাকে আমরা আইটিতে বা টেকনোলজিতে বলি হচ্ছে ইউএটি বলি, ইউজার অ্যাকসেপ্টেড টেস্ট, বা অনেক জায়গায় পিএটি বলা হয়। সো এটা কি করি আমরা, কাস্টমার ইনভলভ হয়ে অলরেডি আমরা সব চেকিং করছি, দেয়ার ইজ নো এররস। সো এখন কাস্টমার কি করবে, অ্যাজাইল হলে কি করতে, ডেফিনেশন অফ ডান দেখে অ্যাকসেপ্ট করতে, আর নর্মাল প্রজেক্টে কি করবে, অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া দেখে কাস্টমার বলবো যে হ্যাঁ আমি সব অ্যাকসেপ্ট করলাম, এবং সেটাকে বলা হবে অ্যাকসেপ্টেড ডেলিভারেবলস। ঠিক আছে, এই যে তীর চিহ্নের মধ্যে যা লেখা আছে সব কিন্তু এই প্রসেসের আউটপুট আসে, সব প্রসেসগুলো এগুলো হচ্ছে, গোলটা হচ্ছে প্রসেস, আর তীর চিহ্নের মধ্যে যেটা লেখা আছে এটা হচ্ছে আউটপুট। এই সমস্ত অ্যাকসেপ্টেড ডেলিভারেবলকে আমরা কালেক্ট করে ফাইনালি আমরা যখন লাস্ট প্রসেসটা করি, ক্লোজ প্রজেক্ট অর ফেজ, সেটা থ্রুতে আমরা প্রোডাক্টের ফাইনাল প্রোডাক্ট সার্ভিস আর রেজাল্টটা রিলিজ করি। ঠিক আছে, ট্রেডিশনাল প্রজেক্টে আর কি আমরা ফাইনালি রিলিজ করি। আমাদের প্রজেক্টের ডেফিনেশন তো মনে আছে, প্রথম দিন পড়েছি আমরা। ডেফিনেশন হচ্ছে যে আমরা কোনো একটা প্রোডাক্ট সার্ভিস আর রেজাল্ট তৈরি করতে চাই। সো এটা কিন্তু এই লাস্ট প্রসেসে আমরা সেটা তৈরি করে ফেললাম। সো এই যে এই রিলেশনটা কিন্তু আপনাদের একটু মাথায় রাখতে হবে, যে কিভাবে প্রজেক্টে ডেলিভারেবল তৈরি হয় এবং কোন কোন প্রসেস কানেক্টেড থাকে এবং কোন প্রসেসের কাজ ভূমিকাটা। সো যে এখানে আমরা কমপ্লেক্স নিয়ে কাজ করব মেইনলি এখানে, আর যখন এই ডেলিভারেবল তৈরি হবে তখন কোয়ালিটি অ্যাসুরেন্স বা ম্যানেজ কোয়ালিটি এখানে কাজ করে, যে আমার প্রসেসগুলো ঠিকমতো ইমপ্লিমেন্ট হচ্ছে কি সেটা এখানে কাজ করে। ওকে, লেটস সি। এটা আমি একটা এডিশনাল স্লাইড বললাম। সো কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যান করেছি আমরা কোয়ালিটি চ্যাপ্টারে, যে আমরা কিভাবে প্ল্যান কোয়ালিটি করব, কি কি প্রসেস আমরা ফলো করব ম্যানেজ কোয়ালিটিতে, কিভাবে করব, এবং আমরা কি কি টুল টেকনিক ইউজ করে আমরা টেস্টিং করে কন্ট্রোল কোয়ালিটি করে কাস্টমারকে ডেলিভারেবল দেব, সেটা হচ্ছে ম্যানেজ কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যান। ঠিক আছে, সো ডেসক্রাইব রিসোর্সেস এন্ড অ্যাক্টিভিটিস, এবং কি কি আমরা আরেকটা জিনিস কিন্তু পড়েছিলাম, যে আমাদের যদি ভালো ইকুইপমেন্ট ইউজ না করি তাহলে কিন্তু ভালো ডেলিভারেবল তৈরি হবে না অনেক প্রজেক্টে। সো সেটা কিন্তু আমাদেরকে এনশিওর করতে হবে। সেট এক্সপেকটেশন ফর দ্য প্রজেক্টস কোয়ালিটি রিকোয়ারমেন্টস, কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যানে আমরা আসলে স্টাডি সেট করি যে কি কি আমাদের কোয়ালিটি এক্সপেকটেশন আছে। আর এই যে আমি একটু আগে দেখালাম কন্ট্রোল কোয়ালিটি প্রসেস, সিকিউ যেটা দেখালাম কন্ট্রোল কোয়ালিটি, সেটা কি, সেটা থেকে আসলে আমরা ভেরিফাইড ডেলিভারেবল তৈরি করি, এবং ওই সময় আমাদেরকে অবশ্যই কোয়ালিটি সমস্ত রিকোয়ারমেন্ট মিট করতে হবে, এবং আমাকে যদি কোনো
কমপ্লায়েন্স রিলেটেড ইস্যু থাকে সেটা কিন্তু ইস্যু করতে হবে। সো এই যে এখানে আমরা কিসের ছবি দেখতেছি, পেঁচা, তার মানে উইজডম, সিম্বল অফ উইজডম। সো কন্টিনিউয়াসলি মনিটর দ্য quality reports and recommendations and coordinate with the project team to address defects or non-compliance issues. ঠিক আছে? সো যখনই কোনো আমরা মানে টেস্টিং করব, ইন্সপেকশন করব, তখন আসলে চেক করে দেখতে হবে রিপোর্টের মধ্যে কোনো ভেরিয়েন্স আছে কি। এবং এসকেলেশনটা খুবই ইম্পর্টেন্ট, যদি স্পেশালি কমপ্লায়েন্স রিলেটেড, যদি কোনো কমপ্লায়েন্স ইস্যু দেখেন যেটা আপনার টিমের বাউন্ডারির মধ্যে নাই, ইমিডিয়েটলি স্কেলেট টু দ্য অ্যাপ্রোপ্রিয়েট স্টেকহোল্ডার্স। ভেরি ইম্পর্টেন্ট কমপ্লায়েন্সের ক্ষেত্রে, কারণ এটা হ্যান্ডেল দেওয়া প্রজেক্ট ম্যানেজারের পক্ষে কোয়াইট ইম্পসিবল যদি আপনার মধ্যে না থাকে, আপনার কন্ট্রোলের মধ্যে না থাকে। সো যদি আপনার টিমের মধ্যে থাকে তাহলে আপনি কি করবেন, যে কোনো একটা এরর হয়েছে, ডিফেক্ট হয়েছে বা কমপ্লায়েন্স আমরা মিট করতে পাই না, সো ইমিডিয়েটলি সেটা সলভ করে ফেলি যদি আপনার টিমের স্কোপের মধ্যে থাকে, টিমের টলারেন্সের মধ্যে থাকে। আর যদি না থাকে তাহলে আপনি অ্যাপ্রোপ্রিয়েট স্টেকহোল্ডারকে আমরা ইমিডিয়েটলি করব ফর অ্যাডজুডিকেশন, তাদের জাজমেন্টের জন্য, তাদের অ্যানালাইসিসের জন্য, তারা এখন এটা নিয়ে কাজ করবে। যে এসকেলেশন প্রসিডিউর কিরকম হবে সেটা আপনি কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যানে লিখে রাখতে পারেন, বা প্ল্যান কোয়ালিটিতে আমরা লিখে রাখতে পারবো যে আমাদের এসকেলেশনটা কিভাবে হবে। আমরা বলছিলাম যে কোয়ালিটি অডিট এটা আসলে একটা টেকনিক আর কি, কোয়ালিটি অডিট টুল বা টেকনিক বলি আমরা। সো এটা কোথায় ইউজ হয় একটু আগে বললাম, কারো মনে আছে কন্ট্রোল কোয়ালিটি অডিট কোথায় ইউজ করি আমরা, কোন প্রসেসে? যখন আমরা ম্যানেজ কোয়ালিটি করি, ম্যানেজ কোয়ালিটিতে আমরা দুইটা টেকনিক ইউজ করি যে আসলে আমাদের প্রসেসগুলো ঠিকমতো ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা। ম্যানেজ কোয়ালিটি আসলে প্রসেস অ্যাসুরেন্স করে, সো সেখানে আমরা দুইটা টেকনিক ইউজ করি। একটা হচ্ছে প্রসেস অ্যানালাইসিস, মানে আমরা দেখি যে আসলে যে প্রসেসটা ফলো করার কথা করছি কিনা, এবং এই প্রসেসটা ফলো করার কারণে যে রেজাল্ট পাওয়ার কথা সেটা পাচ্ছি কিনা। যদি ভেরিয়েন্স হয় তাহলে আমরা প্রসেস অ্যানালাইসিস করে সেই প্রসেসকে আবার আপডেট করতে পারি। আর একটা কাজ করা হয় কোয়ালিটি অডিট, কিউএ কোয়ালিটি অডিট। তার মানে এটা এখানে আসলে আমরা জেনারেলি এক্সটার্নাল টিম ইনভলভ করি এবং তারা এসে দেখে যে আমাদের প্রসেস, প্রসিডিউর, পলিসি যেগুলো ফলো করার কথা সব ফলো হচ্ছে কিনা। তারা কিন্তু কখনো ডেলিভারেবল নিয়ে দেখবে না, তারা কি প্রসেস, পলিসি, প্রসিডিউর এগুলো ঠিক মতো করা হচ্ছে কিনা, সেই অডিটটা করে হচ্ছে এক্সটার্নাল টিম। বা অনেক জায়গায় ইন্টারনাল টিম থাকে, কিন্তু ইন্টারনাল অডিট টিম, তারা এই কাজগুলো করে। এনশিওর করতে হবে যে আমাদের সমস্ত প্রসেসের অ্যাডহেরেন্স আমরা করছি। এবং যেহেতু কমপ্লায়েন্স বলতেছি, খুবই সিরিয়াস ইস্যু। ঠিক আছে, তাহলে অডিটের থ্রুতে আমরা কি করি সেখানে সেই কথাগুলো এখানে বলা আছে, যে আমরা আসলে কমপ্লায়েন্স ভেরিফাই করি, তারপর যে সমস্ত চেঞ্জ ইমপ্লিমেন্ট করা হয়েছিল বা সাজেস্ট করা হয়েছিল সেটা ইমপ্লিমেন্ট হয়েছে কিনা, বেস্ট প্র্যাকটিস গুলোকে ফলো করা হয়েছে কিনা, তারপর হচ্ছে প্রোঅ্যাক্টিভলি অফার ইমপ্রুভমেন্টস টু বুস্ট প্রোডাক্টিভিটি, হাইলাইট কন্ট্রিবিউটস টু লেসন লার্ন। সো কোয়ালিটি অডিট টিম কিন্তু আপনার সবকিছু দেখে অ্যানালাইসিস করে রিপোর্ট দেয়, কিন্তু এবং সেই রিপোর্টটা চাওয়া হয় যে আপনি সেই রিপোর্টটা নেক্সট প্রজেক্টে কি বা নেক্সট ইটারেশনে আপনি ওটা ইউজ করবেন, ইমপ্লিমেন্ট করবেন। সেগুলো কিন্তু কোয়ালিটি অডিটের সময় অডিট টিম চেক করে। আর আমরা স্যাম্পলিং বলেছিলাম যে আসলে যখন আমরা কোয়ালিটি অডিট বলেন বা কন্ট্রোল কোয়ালিটি বলেন, সব জায়গায় কিন্তু আমরা স্যাম্পলিং করি, পপুলেশনের উপর করা কোয়াইট ইম্পসিবল, তাহলে আমরা স্যাম্পল নিয়ে করি। তো সেটার মধ্যে স্যাম্পলিং এর ক্ষেত্রে দুইটা টেকনিক ছিল, এটা বোধহয় আমরা আলোচনা করেছিলাম। একটা হচ্ছে অ্যাট্রিবিউট স্যাম্পলিং। অ্যাট্রিবিউট স্যাম্পলিং মানে কি, ইয়েস নো, মাঝখানে কিছু নাই। যদি সমস্ত ধরেন 5টা চেক লিস্ট, চেক পয়েন্ট আছে, হ্যাঁ চেক লিস্ট আছে, এই 5টাই কারেক্ট হতে হবে। যদি হয় তাহলে কি ইয়েস, আর যদি না হয় তাহলে নো, যদি আমরা অ্যাট্রিবিউট স্যাম্পলিং ইউজ করি। হ্যাঁ, আর যদি আমরা ভেরিয়েবল স্যাম্পলিং ইউজ করি তাহলে রেঞ্জ, আমরা বলতে পারি যে কত পার্সেন্টেজ আসলে এটা রিকমেন্ড মিট করেছে বা কোয়ালিটি মিট করেছে, আমরা তখন এটাকে বলি একটা রেঞ্জের মধ্যে থাকে, কন্টিনিউয়াস স্কেলের মধ্যে। হ্যাঁ, সো এই যে যেমন অ্যাট্রিবিউট স্যাম্পলিং আমরা কোথায় ইউজ করবো, ধরেন কোনো মেডিকেল কোনো কাজ করতেছি, ওষুধ বানাচ্ছি, সেখানে আসলে এই ভেরিয়েবল স্যাম্পলিং করলে হবে না। হ্যাঁ, করতে হবে আমাদেরকে অ্যাট্রিবিউট স্যাম্পলিং, কারণ এটা মানুষের লাইফের সাথে সম্পর্ক। সো আসলে আপনাকে এটা কোথায় কোনটা অ্যাকসেপ্টেবল সেইভাবে স্যাম্পলিংটা ইউজ করতে হবে। সো ফাইনাল স্লাইড, মেজার প্রজেক্ট কমপ্লায়েন্স। দেখেন এখানে কি বলা আছে, জাস্ট র‍্যাপ আপ করা আর কি। গাইডলাইন মানে সবগুলোকে র‍্যাপ আপ করা। এস্টাবলিশ এ ক্লিয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যান, ওখানে কমপ্লায়েন্সের সবকিছু বলতে হবে, এন্ড অ্যাক্ট অন ইট কন্টিনিউয়াসলি টু আইডেন্টিফাই নন কমপ্লায়েন্স ইস্যুস অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। তো এটা কিন্তু কন্টিনিউয়াসলি করতে হবে।
আপডেট করতে হবে কন্টিনিউয়াসলি। ইউজ কোয়ালিটি আউটপুটস টু কনফার্ম ডেলিভারেবলস, ওই যে আমরা বললাম কন্ট্রোল কোয়ালিটি আউটপুট আমরা দেখি ডেলিভারেবল ঠিক আছে কিনা, এবং কোয়ালিটি অ্যাসুরেন্সে যে আমরা প্রসেস ফলো করি প্রসেস কমপ্লায়েন্সটা আমরা দেখি। এস্টাবলিশ প্রজেক্ট টলারেন্স এন্ড আইদার ইনিশিয়েট ক্রাইটেরিয়া অ্যাকশনস ইয়োরসেলফ অর কুইকলি এসকেলেট নন কমপ্লায়েন্স বিয়ন্ড দ্য টলারেন্স। টলারেন্সের বাইরে চলে গেলে ইমিডিয়েটলি অ্যাপ্রোপ্রিয়েট স্টেকহোল্ডারকে জানান। আচ্ছা, তারপরে যেখানে অডিট করা দরকার বা দেখবেন যে যদি আমাদের অর্গানাইজেশনে অডিট টিম থাকে বা পিএমও অফিস থাকে, তারা কিন্তু বিভিন্ন সময় প্রজেক্টের অডিট ইনিশিয়েট করবে, তো সেটাকে ফ্যাসিলিটেট করা। Leverage effective quality tools and techniques to assess quality deliverables and identify improvements, corrective actions, or defect repairs required. So, অনেক টুলস টেকনিক কিন্তু ম্যানেজ কোয়ালিটি এবং কন্ট্রোল কোয়ালিটিতে আছে। তো যেখানে যে টুলস টেকনিক অ্যাপ্রোপ্রিয়েট হবে, কিছু টুলস টেকনিক আমরা কোয়ালিটি চ্যাপ্টারে পড়েছি স্টুডেন্ট ম্যানুয়ালে, আর অসংখ্য টুলস টেকনিক কিন্তু ইয়াতে আছে, পিএমবকে আছে, দুইটা প্রসেসের জন্যই, ম্যানেজ কোয়ালিটি এবং কন্ট্রোল কোয়ালিটিতে। এবং আপনার স্টুডেন্ট ম্যানুয়ালে কিছু জাস্ট নাম আছে, ডেসক্রিপশন নাই। সো ওইগুলা যেগুলো ডেসক্রিপশন নাম আছে স্টুডেন্ট ম্যানুয়ালে, হ্যাঁ, সেগুলো আমরা একটু পিএমবক থেকে পড়ার চেষ্টা করি, ঠিক আছে? ওটা দিয়ে এই টুলসটা দিয়ে কি বুঝায়। ওকে, সো প্রথম টপিকটা শেষ করলাম আমরা, কমপ্লায়েন্স। এবার নেক্সট টপিকে আসতেছি আমরা, এভালুয়েট এন্ড ডেলিভার প্রজেক্ট বেনিফিটস এন্ড ভ্যালু। এভালুয়েট এন্ড ডেলিভার প্রজেক্ট বেনিফিটস এন্ড ভ্যালু, এই টপিকটা কিন্তু আমি অনেক ক্লাসকে আপনাদেরটা পড়াই নাই, অনেক ক্লাসকে আমি শুরুতেই, মানে যখন স্টুডেন্ট ম্যানুয়াল শুরু হয় তখন আসলে আমি প্রথম বি টপিকটা পড়াই, এরকম কিন্তু অনেক ক্লাসে হয়েছে। কারণ এখানে আসলে প্রজেক্ট কেন করি আমরা, মনে আছে প্রজেক্ট কেন করা হয়, টার্গেট কি? শান্ত? হ্যাঁ, ভ্যালু ক্রিয়েট করার জন্য, তাই না? বেনিফিট ভ্যালু। সো ফলে এখানে কিন্তু আসলে যখন প্রজেক্ট শুরু হয় তখন কিছু আমরা অ্যাক্টিভিটি করি, যেমন হচ্ছে যে প্রজেক্টে আসলে আমরা কি কি অবজেক্টিভ আছে আমাদের, এবং আমাদের ফাইন্যান্সিয়াল অনেক অ্যাপ্রেজাল আমরা ইউজ করি, যেমন এনপিভি ইউজ করি, আরওআই রিটার্ন অফ ইনভেস্টমেন্ট ইউজ করি, তারপরে আইআরআর ইউজ করি, তাই না? হ্যাঁ, এই সমস্ত কিন্তু প্রজেক্ট ইউজ করা হয় ইয়া করার জন্য, অবজেক্টিভ সেট করার জন্য, কেপিআই সেট করার জন্য। আবার যখন প্রজেক্ট শেষ হয় তখন আমরা কিন্তু আবার এভালুয়েট করে দেখি যে আসলে সবগুলো আমরা অ্যাচিভ করতে পেরেছি কিনা। হ্যাঁ, সো এটাই হচ্ছে সেই টপিকটা যেখানে আমরা আসলে এভালুয়েট এন্ড ডেলিভার প্রজেক্ট বেনিফিটস এন্ড ভ্যালু, এটা আমরা প্রজেক্টের শুরুতে সেট করব। সেজন্য আমি অনেক ক্লাসকে শুরুতে এটা পড়াইছি, আর লাস্টে কি আবার এটাকে আমাদের একটু ভেরিফাই করে দেখতে হবে যে সব আমরা পেয়েছি কিনা, বা সার্টেন পয়েন্টে করতে পারি আমরা, ওই যে ফেস গেটে করতে পারি। তারপরে যদি অ্যাজাইল হয় তাহলে প্রতিটা ইটারেশনের পরে আমরা করতে পারি। সো সেই জিনিসগুলো এখানে আলোচনা করবো আমরা। এখানে অনেক রিপিটেশন আছে, অলরেডি আমরা অনেক কিছু এখানে পড়েছি। আমি একটা টপিক আপনাদের পড়াই নাই কিন্তু, আর্ন ভ্যালু ম্যানেজমেন্ট, তাই না, ম্যাথমেটিক্স। সো এটা দেখি কি অবস্থা, আমরা হয়তো নেক্সট ক্লাসের শুরুতে আর্ন ভ্যালু ম্যানেজমেন্ট করবো, কারণ ওখান থেকে 4-5টা অঙ্ক আসে ম্যাথ, ফলে ওটা তো মানে মিস করা ঠিক হবে না, কারণ ম্যাথ হলে আপনার প্রশ্ন মানে ইজিলি ইউ ক্যান গ্র্যাব 4-5 মার্কস। হ্যাঁ, ওকে, লেটস টক। এখানে যে আমরা ভ্যালু অ্যানালাইসিস, কস্ট অ্যানালাইসিস, এনপিভি, আইআরআর এসব জিনিস নিয়ে দেখবো, বেনিফিট কস্ট অ্যানালাইসিস, তারপরে মন্টে কার্লো অ্যানালাইসিস নিয়ে একটু কথা বলবো, নেট প্রমোটার স্কোর, নতুন একটা ইনক্লুশন। এই দুইটা টপিক একদম নতুন পিএমবকে স্টুডেন্ট ম্যানুয়ালে, এখান থেকে ফলে একটা দুইটা প্রশ্ন আসবে পরীক্ষা। এনপিএস, এটা কেন বলি এনপিএস, নেট প্রমোটার স্কোর, অনেক অর্গানাইজেশন ইউজ করে, কিন্তু কাস্টমার আমার প্রোডাক্ট বা সার্ভিসকে প্রমোট করতে চায় কিনা সেটা আমরা মেজার করি নেট প্রমোটার স্কোর দিয়ে। আগে নেট প্রমোটার মানে প্রমোট করতে চায় কিনা। তারপরে এবি টেস্টিং আমরা একটা ইউজ করি, মার্কেটিং এ সবচেয়ে বেশি ইউজ হয়, আইটিতেও ইউজ হয় এবি টেস্টিং, মার্কেটিং এও খুব ইউজ হয় এবি টেস্টিং। সো আমরা আলোচনা করবো যে দুইটা কি। সো এই ডান সাইডটা তো মনে আছে না, ডান সাইডটা হচ্ছে আমাদের টুলস টেকনিক, হ্যাঁ টুলস টেকনিক, আর বাম সাইডটা হচ্ছে ডেলিভারেবলস। এবং এটা নিয়ে কিন্তু আমরা পড়েছিলাম, তাই না, বিজনেস ডকুমেন্ট দুইটা, একটা হচ্ছে বিজনেস কেস, আর একটা কি মনে আছে, বেনিফিটস ম্যানেজমেন্ট প্ল্যান। তখন একটা বা দুইটা টপিকে পড়েছিলাম। সো বিজনেস কেসে থাকে জাস্টিফিকেশন অফ দ্য প্রজেক্ট, আর বেনিফিটস ম্যানেজমেন্ট প্ল্যানে থাকে যে আমরা কি বেনিফিট পাবো এই প্রজেক্টে করলে, এবং সেই বেনিফিটটা কে রিয়েলাইজ করবে, কখন করবে, সেই বেনিফিটটাতে কি কি রিস্ক থাকতে পারে, যার কারণে বেনিফিটটা কম হতে পারে বা বেশি হতে পারে। সো এই সব জিনিসগুলো থাকে এখানে, এবং এই যে আমি এনপিভি আইআরআর বলতেছি সেটা কিন্তু এখানে থাকবে। বিজনেস কেসে ইনিশিয়াল আমরা এনপিভি আইআরআর রাখি, আর বেনিফিট ম্যানেজমেন্ট আমরা এখন সেটা আমরা মিলাই দেখবো যে আসলে আমরা রিয়েলাইজ করতে পারছি কি। সেই দুইটা ডকুমেন্ট কিন্তু এই চ্যাপ্টারে এখানে আলোচনা হয়েছে, যেটা আমরা পিএমবকে 1 নম্বর চ্যাপ্টারে পড়েছিলাম। সেই চ্যাপ্টার, সরি, এই চ্যাপ্টারটার সাথে কিন্তু আমাদের পিএমবকের 1 নম্বর চ্যাপ্টারের রিলেশন আছে। 1 নম্বর চ্যাপ্টারে অনেকগুলা
সেকশন আছে যেটা আসলে এটার সাথে কানেক্টেড। সো বিজনেস ভ্যালু এটা আসলে আরো কয়েকটা জায়গায় আলোচনা করা হয়েছে, তাই না? বিজনেস ভ্যালু আমি এর শুরুতে আলোচনা করেছি যে বিজনেস ভ্যালু হচ্ছে ট্যানজিবল ইনট্যানজিবল যে ভ্যালুটা আসলে আমরা ক্রিয়েট করতে চাই ফুল প্রজেক্ট, সেটা হচ্ছে বিজনেস ভ্যালু। সেটা কি হতে পারে? an informal term comprising economic value as well as shareholder, customer and channel partner value and employee knowledge event. এটা একটু মনে রাখি, এখানে স্টুডেন্ট মেইলে দেখবেন সুন্দরভাবে বলা আছে যে আমরা অনেক সময় বিজনেস ভ্যালু বলতে শুধু আমরা বুঝি হচ্ছে যে ইকোনমিক ফ্যাক্টরস বা আমাদের শেয়ার হোল্ডারদের বেনিফিট প্রফিট এসব, কিন্তু আপনার টিম কিন্তু কি তাদের যে নলেজটা আছে এটাও কিন্তু একটা বিরাট ভ্যালু। অনেক অর্গানাইজেশন এটা রিকগনাইজই করতে পারে, হ্যাঁ আমার এমপ্লয়ি চলে গেল যাক কোনো সমস্যা নেই, আমি আরেকটা এমপ্লয়ি নেব। কিন্তু যখন এমপ্লয়ি চলে যায় সে কিন্তু অনেক নলেজ তার সাথে নিয়ে যায়, সেটা হুট করে আপনি যাকে নিয়ে আসেন সে কিন্তু এরকম পারফর্ম করতে পারবে না। সো এই যে এমপ্লয়ি নলেজ বাড়ানো এটা কিন্তু একটা ভ্যালু ক্রিয়েশন। বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যান আমরা করেছি যে যেখানে বললাম যে কি কি জিনিস থাকে, সামনে একটা স্লাইডও আছে এই যে বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যানে কি কি থাকে। ঠিক আছে, টার্গেট বেনিফিট কি আমাদের প্রজেক্ট থেকে, স্ট্র্যাটেজির সাথে অ্যালাইনমেন্ট কিভাবে আছে, এটার টাইম ফ্রেম কখন কোন বেনিফিটে রিয়ালাইজ করবে, কে এটা অন করবে, এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ আসলে প্রজেক্ট টিম দেখা যায় দিস কি অ্যাডজন হয়ে যায় যখন প্রজেক্ট শেষ হয়ে যায়। তারপরে যে নিবে জেনারেলি অপারেশন টিম কিংবা কাস্টমার কিংবা এন্ড ইউজার, তারা আসলে এটাকে টেক ওভার করবে, তারা হয়তো বেনিফিট ওনার হবে। ম্যাট্রিক্স ওই যে এনপিভি আইআরআর বা আরো ম্যাট্রিক্স হতে পারে যেটা আমরা সেট করবো প্রজেক্টের শুরুতে, সেটাও বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যানে থাকবে এবং সেটা আমরা চেক করে দেখবো যে আমরা বেনিফিট পেয়েছি কিনা। এবং রিস্ক যেটা আমার পজিটিভলি বা নেগেটিভলি আমার বেনিফিটকে কমাতে পারে বা বাড়াতে পারে, এই জিনিসগুলো এখানে থাকবে। সো এটা কিন্তু আমাদের পিএম পক্ষে দেখবেন একদম চ্যাপ্টার 1 এ এটা একটা টেবিলও আছে, একদম সেম একটা টেবিল আছে, আমি মোস্ট করলে আপনাদের দেখিয়েছিলাম, তো সেই জিনিসটা এখানে আছে। এরপরে অ্যাজাইলে কি করি মনে আছে? স্পিড রিভিউ অথবা ডেমোস, মনে আছে না? এখানে কি করা হয় স্পিড রিভিউতে বা ইটারেশন রিভিউ বলেছিলাম আমরা, কারণ মনে আছে ইটারেশন রিভিউতে আমরা কি করি? ইটারেশন রিভিউতে কি করা হয়, মেইন কাজটা কি কি করা হয় ইটারেশন রিভিউতে? হ্যাঁ, লাস্ট যে ইটারেশনটা গেছে ওইটার মানে প্রবলেম গুলাকে আইডেন্টিফাই করা হয়। লাস্টের দিন কিন্তু দুইটা অ্যাক্টিভিটিস ছিল, কারণ মনে আছে? একটা হচ্ছে ইটারেশন রিভিউ আর একটা কি আর তো হচ্ছে ডেলি রেট্রোস্পেক্টিভ। রেট্রোস্পেক্টিভ। হ্যাঁ রেট্রোস্পেক্টিভ বা লেসন লার্ন সেশন আর কি, আমরা কিরকম করলাম। সো ইটারেশন রিভিউ বা স্প্রিন্ট রিভিউ, স্ক্রামে বলা হয় স্প্রিন্ট, কিংবা আমরা সব সিম্পলি বলতে পারি ডেমোস বা ডেমনস্ট্রেশন। নাম শুনেই বোঝাচ্ছে ডেমো মানে কি, তাহলে আমরা যে ওয়ার্কিং প্রোডাক্ট তৈরি করলাম এই ইটারেশনে সেটা কি করব, কাস্টমারকে দেখাবো। এবং কাস্টমারের ডেফিনেশন অফ ডান, মনে আছে না ডেফিনেশন অফ ডান, সেটা দেখে সে বলবো যে হ্যাঁ এটা পটেনশিয়ালি শিপেবল কিনা। এবং আমাদের অ্যাজাইল টিমের সবসময় টার্গেট কি থাকে, প্রতিটা ইটারেশনের পরে যাতে আমরা পটেনশিয়ালি শিপেবল ইনক্রিমেন্ট ডেলিভারি দিতে পারি, রাইট? সো সেইটা আসলে আমরা এখানে দেখি যখন আমরা স্ক্রিন রিভিউ করি বা ইটারেশন রিভিউ করি। আর ওসমান যেটা বলতেছিলা যে আমরা ভালো করেছি না খারাপ করেছি, এটা করে রেট্রোস্পেক্টিভ আমরা নিজেদের পারফরমেন্স ঠিক আছে কিনা, আমাদের প্রসেসগুলো ইমপ্রুভ করতে হবে কিনা, এখানে আমরা আসলে প্রসেস নিয়ে আলোচনা করি। এটাতে এটা আমরা খুব ভালো মতো মনে রাখি, রেট্রোস্পেক্টিভ প্রসেস নিয়ে আলোচনা করে, আর স্পেন রিভিউ বা ইটারেশন রিভিউ করে প্রোডাক্ট নিয়ে, ওয়ার্কিং প্রোডাক্ট, সেটা ঠিক আছে কিনা তার ফিডব্যাক নেওয়া, সেটাকে দেখানো কাস্টমারের কাছে। এবং ডেফিনেশন অফ ডান অনুযায়ী যদি ঠিক থাকে, অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া এবং ডেফিনেশন অফ ডান অনুযায়ী, তাহলে কাস্টমারকে অ্যাকসেপ্ট করবে। আর এটা আমাদেরকে অবশ্যই কি করবে, এনাবল করবে ফিডব্যাক নেওয়া কাস্টমার। সো বুঝতেছি আমরা, মানে আমরা যে কেপিআই গুলো সেট করেছিলাম সেটা চেক করার জন্য আমরা দেখতেছি। রিলিজ ম্যানেজমেন্ট মনে আছে আমরা অ্যাজাইলে কি করি, একই আলোচনা কিন্তু অ্যাজাইলে আমরা কি করি, অ্যাজাইলে আমরা প্রথমে করে ভিশন তৈরি করি, তাই না? ভিশন, তারপরে করি হচ্ছে আমরা প্রোডাক্ট রোড ম্যাপ তৈরি করি যে কোন কোয়ার্টারে বা কোন সময় আমরা কি ডেলিভারি পাবো। আর প্রতিটা রোড ম্যাপে রিলিজ থাকে, কয়েকটা রিলিজ মিলে কি হয়, একটা রোড ম্যাপ হয়, ঠিক আছে? এবং রিলিজ মানে কি, রিলিজ মানে হচ্ছে এখানে অনেকগুলো কি থাকে, ফিচার্স থাকে, যে আমি এই রিলিজে এই ফিচার দেবো, এরকম 10টা ফিচার দেবো, এখানে আবার 10টা ফিচার দেবো, এখানে 10টা ফিচার দেবো, তাইলে আমার এই রোড ম্যাপে ডেলিভারিটা এনশিওর হবে, ঠিক আছে? সেটা হচ্ছে রিলিজ ম্যানেজমেন্ট, ভিশন, রোডম্যাপ এবং তারপর রিলিজ ওয়ানে আমরা কি কি ফিচার দেব, এবং ফিচারকে কালেক্টিভলি আমরা বলি এপিক,
আর এটা তো বুঝতেই পারছি আমরা অ্যাজাইলের তো প্র্যাকটিসে এটা, তাই না? হাই ভ্যালু ক্যাপাবিলিটিস, যেটা সবচেয়ে টপে থাকবে প্রায়োরিটি ভ্যালু হিসাবে, সেটা আমরা কুইকলি ডেলিভারি দেবো কাস্টমার। ডিসিপ্লিন অ্যাজাইল, ডিসিপ্লিন অ্যাজাইল নিয়ে একটু আমাদের জানা দরকার। পরীক্ষায় প্রশ্ন মনে হয় আসবে না, তারপরে একটু জানা দরকার। এটা আসলে পিএমআই এর একটা অ্যাপ্রোচ অ্যাজাইল ডোমেইনে। আমরা যেমন অ্যাজাইলের স্কাম করেছি, কানবান করেছি, তারপরে মনে আছে এক্সপি পড়ছি, এরকম কয়েকটা টেকনিক কিন্তু আমরা বলছি যে ফ্রেমওয়ার্ক আছে অ্যাজাইলের, এবং আমরা বলেছি যে মোর দেন হান্ড্রেডস অফ ফ্রেমওয়ার্ক আছে অ্যাজাইলে। সেটা আছে পিএমআই এর ফ্রেমওয়ার্ক। অ্যাজাইল যদি আমরা প্রজেক্ট ম্যানেজ করতে চাই, তাহলে পিএমআই এর একটা ফ্রেমওয়ার্ক আছে, এটাকে বলা হয় ডিসিপ্লিন অ্যাজাইল। এবং এটা আসলে এখন মার্কেটে আমি বলেছিলাম যে হান্ড্রেডস অফ ফ্রেমওয়ার্ক এন্ড প্র্যাকটিস আছে। ডিসিপ্লিন অ্যাজাইল চেষ্টা করেছে সবগুলোকে ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসার। তার মানে সবচেয়ে বেস্ট যে টুলগুলো অ্যাভেলেবল মার্কেটে, এটাকে বলা হচ্ছে হাইব্রিড টুল কিট। আপনার অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার একটু খেয়াল করেন, একটা আমার টুল কিট মানে কি? টুল কিট মানে যেখানে আমাদের সব টুলগুলো আছে, তাই না? আপনারা কি দেখছেন যে যারা যে ঘরে ওয়্যারিং টোয়ারিং এর কাজ করবে, ইলেকট্রিক মিস্ত্রি, তারা এখন বড় একটা ব্যাগ নিয়ে ঘোরে টুল কিট, দেখেছেন না? জি ভাইয়া, ওয়্যারিং ইলেকট্রিক ইন্টারনেটের যারা কাজ করে তারাও করে, এদেরও তারাও একটা, তাদেরও টুল কিট আছে, বক্স আছে। জি ভাইয়া, তো মানে কি, ডাক্তারদেরও একটা আছে কিন্তু। তার মানে এই টুল কিটের মধ্যে আগে কি ছিল? আগে দেখা যায় ইলেকট্রিশিয়ান আসতো জাস্ট একটা স্ক্রু ড্রাইভার নিয়ে, তার কিছুক্ষণ পর যাইতো যে আমি ওটা নিয়ে আসি না, ওটা হাতুড়ি নিয়ে আসি, এটি নিয়ে আসি, ওটি নিয়ে আসি। কিন্তু টুল কিট থাকলে কি, তার মানে আপনার যা লাগবে ইট ইজ অলরেডি দেয়ার, আপনার কাজের জন্য যা লাগে। আপনার টুল কিটটা যত বড় হবে কি হবে, তত আসলে আপনার যাই আসুক না কেন সামনে, ইউ ক্যান ডু দ্যাট। সো এটাকে বলা হচ্ছে হাইব্রিড টুল কিট। আসলে যে হান্ড্রেডস অফ ফ্রেমওয়ার্ক আছে মার্কেটে, সেগুলো থেকে বেস্ট টুল টেকনিক গুলোকে নিয়ে এসেছে ডিসিপ্লিন অ্যাজাইল পিএমআই। এবং আপনার টুল কিটটাকে বলা হচ্ছে যে যত বেশি আপনি জানবেন, আপনার টুল কিটের মধ্যে যত টুল থাকবে, তত আপনি যে কোনো সিচুয়েশন প্রজেক্টে আসুক না কেন, অ্যাজাইল এরিনায় দ্যাট ইউ ক্যান সলভ। সেটাকে বলা হচ্ছে ডিসিপ্লিন অ্যাজাইল। ঠিক আছে? সো এটা আসলে কি, এটা কিন্তু স্কেলিং ফ্রেমওয়ার্ক। স্কেলিং ফ্রেমওয়ার্ক মানে স্কেলিং ফ্রেমওয়ার্ক, তার মানে হচ্ছে স্কেলিং ফ্রেমওয়ার্ক কিন্তু আমরা দুইটা আলোচনা করছিলাম, একটা সেকশনে ছিল, আপনারা খেয়াল করেছেন কিনা মনে আছে কিনা। একটা হচ্ছে স্কাম অফ স্কামস, একটা ছিল সেফ, SAFE। মোস্ট প্রবাবলি ক্লাসটা লেংথি হওয়ার কারণে আমরা সবাই ভুলে গিয়েছি আর কি। স্কাম এট স্কেল আর সেফ, এই দুইটা কিন্তু স্কেলিং ফ্রেমওয়ার্ক। মানে যখন মাল্টিপল টিম কাজ করে একসাথে এবং লার্জ প্রজেক্টে, তখন আসলে আমরা স্কেলিং ফ্রেমওয়ার্ক গুলো ইউজ করি। স্কেলিং মানে কি, যেটা স্কেল করা যায়, তাই না? স্কেলিং করা যায়, স্কেলেবিলিটি যারা আছে যে ফ্রেমওয়ার্ক। সো ডিসিপ্লিন অ্যাজাইল কিন্তু একটা স্কেলিং ফ্রেমওয়ার্ক। আমরা যে কোনো সাইজের প্রজেক্টে এটা ইউজ করি। সো পিএমএ এটা নিয়ে অনেক চেষ্টা করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, সেটা হয়তো একটা জায়গায় চলে যাবে আর কি ডিসিপ্লিন অ্যাজাইল। সো স্কেলিং ফ্রেমওয়ার্কের মধ্যে এটাও কিন্তু আপনাদেরকে বলেছিলাম, সেটা হচ্ছে যে সবচেয়ে ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি পপুলার হচ্ছে সেফ। SAFE। আপনারা একটু সার্চ দিয়ে দেখেন, এটা সবচেয়ে এবং বাংলাদেশে কিন্তু আসবে। সেফ মানে হচ্ছে স্কেল অ্যাজাইল ফ্রেমওয়ার্ক। ঠিক আছে? সবচেয়ে পপুলার। ডিসিপ্লিন অ্যাজাইল আসলে তারা আসলে চেষ্টা করতেছে যে মার্কেটে একটা ভালো নয়েজ তৈরি করার। ওকে, সো ডিসিপ্লিন অ্যাজাইলের অ্যাপ্রোচ নিয়ে একটু কথা বলা আছে এখানে। দেখেন ডিসিপ্লিন অ্যাজাইল অ্যাপ্রোচ, এই দুটো স্লাইড আসলে আগে ছিল না, আপনাদের এই যে নতুন স্লাইডে আপডেট করছি। সো ইউজ ডিসিপ্লিন অ্যাপ্রোচ অ্যাজাইল অ্যাপ্রোচ টু সাপোর্ট ডাইনামিক ওয়ার্ক এনভায়রনমেন্টস। ডাইনামিক ওয়ার্ক এনভায়রনমেন্ট মানে কি? অ্যাজাইল এ প্রোডাক্ট ওনার ক্রিয়েটস এ মিনিমাম বিজনেস ইনক্রিমেন্ট। আমরা কিন্তু নরমাল অ্যাজাইলে বলি MVP, মিনিমাম ভায়াবল প্রোডাক্ট। সো পিএমআই ওটাও ইউজ করে ডিসিপ্লিন অ্যাজাইলে, কিন্তু আসলে পিএমআই ফোকাস হচ্ছে MBI তে, বিজনেস মিনিমাম বিজনেস ইনক্রিমেন্ট। তার মানে যে ইনক্রিমেন্টটা বা যে ডেলিভারিটা একদম আমি কাস্টমারকে দিতে পারবো, প্রোডাকশনে যাবে এবং কাস্টমার ওটা ইউজ করার কারণে আমার বিজনেসে মানি আসবে বা বেনিফিট আসবে বা প্রফিট আসবে, সেটাকে পিএমআই বলতেছে মিনিমাম বিজনেস ইনক্রিমেন্ট। বুঝতে পেরেছি? MVP মানে হচ্ছে মিনিমাম ভায়াবল প্রোডাক্ট, প্রোডাক্টটা ভায়াবল আছে কিনা এরকম বলতেছি আমরা। কিন্তু MBI মানে কি, আমাদের আসলেই প্রজেক্টের টার্গেট কি, বিজনেস ভ্যালু ক্রিয়েট হওয়া বা বেনিফিট ক্রিয়েট হওয়া। MBI আসলে ওইটাকে ফোকাস করছে।
সো পিএমআই আসলে এই টার্মটাকে বেশি প্রমোট করছে পিএমআই। আচ্ছা, the MBI creates value quickly and incrementally so the business can start using and benefit from it. Features of capability assessment: improve organizational tolerance of change, a time cadence of subsequent release. MBA আমাদেরকে এইভাবে হেল্প করতে পারে। আচ্ছা, এবার আসলে যে আমি বলেছিলাম যে আমরা যখন প্রজেক্ট শুরু করি তখন আমরা এমভিবি আরওআই এসব ইউজ করি। তো এই জিনিসটি আমরা একটু আলোচনা করব। আমাদের কিন্তু ম্যাথ জানার দরকার নেই যে এমভিবির সূত্র কি, যদি কিছু সূত্র এখানে বলা আছে, কিন্তু মনে রাখবেন যে পরীক্ষায় কখনো সূত্র দিয়ে কোনো ম্যাথ আসবে না। আইআরআর এর সূত্র কি এবং আইআরআর এর একটা অঙ্ক দিয়ে বলবে না যে এটার আইআরআর কত বের করো। আমার শুধু জানতে হবে যে এই টেকনিকগুলো ইউজ হয়, কারণ এটা আসলে প্রজেক্ট ম্যানেজার জেনারেলি করে না, এটার আসলে স্পেশাল টিম আছে যারা ফাইন্যান্স এক্সপার্ট, অ্যাকাউন্টিং এক্সপার্ট, তারা আসলে আপনাকে হেল্প করবে। কিন্তু আপনাকে অন্তত জানতে হবে যে আসলে জিনিসগুলো কি কি ইউজ হয় ফাইন্যান্সিয়াল অ্যাপ্রেজালের জন্য, এবং সেটা আসলে কিভাবে ক্যালকুলেট করা হয় এবং কোনটা কি মিন করে, এটা আপনার জানা দরকার। তো দেখেন, প্রথম যেটা সবচেয়ে সহজ ইউজ হয় সেটা হচ্ছে বেনিফিট কস্ট অ্যানালাইসিস। তার মানে একটা প্রজেক্টের টোটাল কস্ট কত, তাই না, আর টোটাল প্রজেক্টের বেনিফিট কত, এটা রেশিও করে আমরা বলি যে বেনিফিট কস্ট অ্যানালাইসিস করি, রেশিও করে। এবং যেটার প্রজেক্ট এ এবং প্রজেক্ট বি, পরীক্ষায় এরকম প্রশ্ন আসতে পারে যে প্রজেক্ট এর বেনিফিট কস্ট রেশিও হচ্ছে 12% আর প্রজেক্ট বি এর হচ্ছে 18%। কোন প্রজেক্টটা আমরা অ্যাকসেপ্ট করব? আপনাকে যদি দায়িত্ব দেওয়া হয় যে কোন প্রজেক্টটা সিলেক্ট করবেন বা কোনটা ঠিক আপনার অর্গানাইজেশনের জন্য, তাহলে হুইচ ওয়ান শুড ইউ সিলেক্ট? বি ভাইয়া। হ্যাঁ, বি করবো আমরা, যেহেতু এটা বেনিফিট কস্ট রেশিওটা বেশি। সো এটা সবচেয়ে সিম্পল টেকনিক আমরা ইউজ করি। হ্যাঁ, যখন এই প্রজেক্টে কোনো প্ল্যান করি, মানে বেনিফিট বা ইকোনমিক অ্যাপ্রেজাল, তখন আমরা এটা করতে পারি। তারপরে কি ইউজ করতে পারি আমরা, এটা বুঝতেছি যে কি কি বেনিফিট আছে। হ্যাঁ, যে হিসাব করে আমরা দেখতে পারি কম্পেয়ার পটেনশিয়াল প্রজেক্টস, কোন প্রজেক্ট আমাদের জন্য পটেনশিয়াল, বেনিফিটস আউটওয়ে কস্ট বাই দ্য গ্রেটেস্ট অ্যামাউন্ট, সেটা আমরা অ্যাকসেপ্ট করব। অল্টারনেটিভ শুড নট বি চুজেন when cost exceeds benefits, রাইট? এটা তো আমরা ডেফিনিশন থেকে বুঝতে পারছি। ওকে, তারপরে যেটা আরেকটা ইউজ হয় আরওআই বলি আমরা, তাই না, বাংলাদেশে খুব ইউজ হয়, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট। সো এটা ডেফিনিশন এখানে আছে, আমাদের ডেফিনিশন জানারটা, ডেফিনিশন থেকে ডাইরেক্ট প্রশ্ন আসবে না, জাস্ট বোঝা। তার মানে যে প্রজেক্টে আরওআই সবচেয়ে বেশি হবে সেই প্রজেক্ট আমরা অ্যাকসেপ্ট করব, ঠিক আছে। যদি লোয়ার আরওআই হয় তাই তো আসলে আমরা অ্যাকসেপ্ট করবো না, যদি কম্পারিজন করা হয়। তারপর প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু মানে কি? আজকের 1 টাকা তো কালকের 1 টাকা সমান না, তাই না? তাই না? তার মানে টাকার ভ্যালু কমে যাচ্ছে। সো আমরা যদি একটা প্রজেক্টের কোনো ক্যালকুলেশন করি, সেটা কস্টের ক্যালকুলেশন এবং বেনিফিটের ক্যালকুলেশন, সেটা দুইটাই কিন্তু আমরা প্রেজেন্ট ভ্যালুতে ক্যালকুলেট করি। যে আমার $5 মিলিয়ন 3 বছরে খরচ হবে, তাহলে 3 বছরে আসলে প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসলে সেটার ভ্যালু কত। হ্যাঁ, সো প্রেজেন্ট ভ্যালুতে আমরা আসলে ইউজ করি, একটা ইকুয়েশন আছে, দেখেন ইকুয়েশনটা এখানে মেনশন আছে যে আছে। এটা আমরা অনেকে বোধহয় পড়েছি যারা অ্যাকাউন্টিং এ বা ফাইন্যান্সে পড়ছি বা এমবিএ বিবিএ করেছি, এটা সবাইকে পড়ানো হয়েছে কিভাবে ফিউচার প্রেজেন্ট ভ্যালু বের করা হয়। সো ফিউচার ভ্যালু 1 প্লাস আর, তাই না? আর মানে কি? ইন্টারেস্ট রেটটা, আর এন হচ্ছে নাম্বার অফ ইয়ার্স। এই ফর্মুলা দিয়ে কিন্তু আমরা ইজিলি বের করতে পারি প্রেজেন্ট ভ্যালু। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে 3000 টাকা ফিউচারে 3 বছর পরে, যেটা 3000 টাকা, সেটা এখন ভ্যালু কত? হ্যাঁ, মাত্র 2381 টাকা আসে। সেই সেম জিনিসটা আসলে যদি আমরা পরে কিনতে চাই তাহলে 3000 টাকা লাগবে। সো আসলে আমরা প্রজেক্টে যখন আমরা তো আজকের দিনে বসে প্রজেক্টের কস্ট এবং বেনিফিট অ্যানালাইসিস করতেছি, তাহলে সবগুলোকে আসলে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করতে হবে। কনভার্ট করে পরে আমরা যে টেকনিকটা ইউজ করি সেটা হচ্ছে এনপিভি, নেট প্রেজেন্ট ভ্যালু। সেটার ডেফিনিশনটা আমরা পরের স্লাইডে দেখছি। নেট প্রেজেন্ট ভ্যালু তার মানে আমরা দেখার চেষ্টা করি যে আজকের দিনে প্রজেক্টে যে বেনিফিট আমরা আশা করছি, যে বেনিফিটটা 5 বছর বা 6 বছরে আসবে, আর কস্টিংটা হয়তো আমাদের 3 বছরে এত কস্টিং লাগবে, এরপর হয়তো খুবই কস্ট কমে যাবে বা কোনো কস্টই হবে না, জাস্ট আমাদের প্রফিট করবে। তাহলে এটা আমরা কি করি, সমস্ত ক্যাশ ইনফ্লো প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসি, আবার কস্ট আউটফ্লো প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে এসে আমরা বিয়োগ করে দেখি যে এটা ভায়াবল কিনা। সো এনপিভি যদি নেগেটিভ হয় তাহলে কি হবে? এনপিভি ইকুয়াল টু আসলে প্রেজেন্ট ভ্যালুতে ইনফ্লো মাইনাস হচ্ছে আউটফ্লো। যদি এই ফর্মুলাটা এখানে ডেফিনেশনে একটু ডিফারেন্ট লেখা আছে, মোস্ট প্রবাবলি ভুল লেখা আছে। হ্যাঁ, ক্যাশ আউটফ্লো মাইনাস ক্যাশ ইনফ্লো। আমরা বোধহয় যারা পড়েছি হয়তো জানি, কিংবা ইন্টারনেটে সার্চ দিলেও দেখবেন আসলে ডেফিনেশন হচ্ছে
ক্যাশ ইনফ্লো মাইনাস হচ্ছে ক্যাশ আউটফ্লো। সো এটা যদি আমরা তার মানে কি প্রফিট এবং বা বেনিফিট এবং কস্ট আমরা বিয়োগ করছি, করে যদি এনপিএফপি পজিটিভ পাই তাহলে না আমরা প্রজেক্টটাতে যাবো। যদি নেগেটিভ হয় তাহলে তো আসলে আমরা এই প্রজেক্টে যাবো না, যদি আমাদের ফাইন্যান্সিয়ালটাই মেইন কনসার্ন হয়, মেইন ফোকাস হয়। আর যদি আমি সিএসআর প্রজেক্ট করি বা সোশ্যাল প্রজেক্ট, দ্যাট ইজ ডিফারেন্ট বলগেম। হ্যাঁ, সো এখানে মনে রাখতে হবে দুইটা প্রজেক্ট যদি এরকম হয়, আপনাকে বলে যে একটা প্রজেক্টে এনপিভি হচ্ছে সে 60K, একটা প্রজেক্টে এনপিভি হচ্ছে 100K, তাহলে কোনটাতে যাবো আমরা? অবশ্যই 100K তে যাবো, যেটা ম্যাক্সিমাম এনপিভি দিবে আমাদের। সো এটা আমাদেরকে জানতে হবে যে কোনটা ভালো আমাদের জন্য। যত বেশি এনপিভি তত গুড। এখানে আমি নিজে একটা স্লাইড ইউজ করছি যে এনপিভি আসলে আমরা যদি 3 বছরের একটা প্রজেক্টে, হ্যাঁ, ডেফিনিশনটা একটু চেঞ্জ করে নিয়েন। ডেফিনিশনটা আসলে পিএম এর এখানে আসলে ক্যাশ ইনফ্লো মাইনাস আউটফ্লো হবে। হ্যাঁ, মাইনাস এখানে হবে ইনফ্লো এটা, আর এটা হবে আউটফ্লো। তবে এখানে একটা আমি এক্সাম্পল দেখিয়েছি যে 3 বছরের একটা প্রজেক্টে এনপিভি কিভাবে ক্যালকুলেট করা হয় আসলে। যেমন প্রথম বছরে শুধু $200 কস্ট হয়েছে, তো প্রথম বছরে যদি আমরা ক্যালকুলেট করি, এটা রেশিও 10% দেওয়া আছে, মানে ইন্টারেস্ট রেটটা। সো প্রথম বছর যেহেতু, ফলে এটা আসলে $200 হবে প্রেজেন্ট ভ্যালু। পরের বছরে আমরা দেখাচ্ছি ইনকাম $50 হবে, সেটা যদি প্রেজেন্ট ভ্যালু নিয়ে আসি তাহলে $45। আর সেম ইয়ারে কস্ট আরো $100 বেশি খরচ হচ্ছে, যেটা প্রেজেন্ট ভ্যালুতে 91। হ্যাঁ, পরের বছরে ইনকাম হচ্ছে 100, যেটা প্রেজেন্ট ভ্যালুতে 83। কোনো এই বছরে আর কোনো কস্ট নাই আমাদের। থার্ড ইয়ারে আমাদের ইনকাম বা রেভিনিউ হচ্ছে 300, যেটা প্রেজেন্ট ভ্যালুতে এত। আর এখানেও আমাদের কোনো এক্সট্রা খরচ হয়নি। তাহলে আমি যদি সব, হ্যাঁ, রেভিনিউ বা ইনকামকে যোগ করি তাহলে কত হচ্ছে? 353। আর সব কস্টকে যদি আমরা যোগ করি প্রেজেন্ট ভ্যালুতে, তাহলে 291। সো এই দুটো বিয়োগ করলে আমরা পজিটিভ 62 পাচ্ছি। সো পজিটিভ মানে কিন্তু ভায়াবল প্রজেক্টটা, যদি কোনো এনপিভির ভ্যালু পজিটিভ হয়। আর যদি কম্পারিজন করেন তাহলে যেটা সবচেয়ে বেশি গ্রেটেস্ট হবে এনপিভি, সেটা আমরা সিলেক্ট করি যদি কম্পেয়ার করতে চাই। এই ক্যালকুলেশন তো পরীক্ষা আসবে না। হ্যাঁ, জাস্ট এটা মনে রাখা দরকার যে বেটার, যত বেশি এনপিভি হবে দ্যাট ইজ বেটার ফর আস। আইআরআর, এটা আর একটা টেকনিক ইউজ করি আমরা। অনেক সবগুলো টেকনিকই দেখা ইউজ করা হয়, এনপিভি ইউজ করা হয়, আইআরআর ইউজ করা হয়, 3-4টা আসলে আমরা কিন্তু ইউজ করি। হ্যাঁ, ফাইন্যান্সিয়াল যখন আমরা ক্যালকুলেট করি, এনপিভি ইউজ হয়, আইআরআর ইউজ হয়, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট ইউজ হয়, আবার একটা ইউজ করি আমরা পেব্যাক পিরিয়ড। তারপর আরেকটা ইউজ করি যেখানে আসলে কস্ট এবং বেনিফিট জিরো হবে, সমান হবে। কি পয়েন্ট যেন ওটা ফাইন্যান্সে বলে? ব্রেক ইভেন পয়েন্ট। হ্যাঁ, ব্রেক ইভেন পয়েন্ট। সেই সব জিনিসগুলো কিন্তু ক্যালকুলেট করা হয়। সো আইআরআর মানে হচ্ছে জাস্ট সিম্পলি আমাদের একটু মনে রাখা দরকার যে আমাদের আইআরআর যে প্রজেক্টে বেশি হবে, ইন্টারনাল রেট অফ রিটার্ন, এটা আলাদা ফর্মুলা আছে যেটাতে আমরা এটা বের করতে পারি। সো আইআরআর যে প্রজেক্টে বেশি হবে সেই প্রজেক্ট আমরা সিলেক্ট করি। যেমন আমরা কোন ব্যাংকে টাকা জমা রাখবো সেটা কিভাবে ডিসাইড করি? যে ব্যাংক আমাদেরকে ফিক্সড ডিপোজিটের উপর রেটটা বেশি, কেউ দিচ্ছে 6%, কেউ দিচ্ছে 4%, কেউ দিচ্ছে 5%, তাহলে আমরা কোনটা সিলেক্ট করবো? যেটা হচ্ছে 6% দিচ্ছে। সো যে প্রজেক্টে আইআরআর বেশি সেই প্রজেক্টে আমরা সিলেক্ট করি। ঠিক আছে? সো রিটার্ন অন ইনভেস্টমেন্ট আমরা আগেই করেছি। সো এই টেকনিকগুলো নিয়ে আমাদের জাস্ট নামগুলো বোঝা এবং ডেফিনিশনগুলো বোঝা, এটি আমাদের দরকার। কিন্তু ফর্মুলা আমাদের মুখস্থ রাখার দরকার নাই, আমাদের জানারও আসলে দরকার নেই। জানলে তো বেটার, কিন্তু পরীক্ষার জন্য দরকার নেই। অলরাইট, এখন আসেন আমরা দুইটা টপিক নতুন অ্যাড হয়েছে, একটা হচ্ছে এনপিএস, একটা হচ্ছে এবি টেস্টিং। কেউ কি এনপিএস ইউজ করেছেন? এখানে আমাদের এখানে এই 3-4 জন যে আছি আমরা, কেউ এনপিএস ইউজ করেছি? নেট প্রমোটার স্কোর? না ভাইয়া, কিন্তু আমরা একটা সার্ভেতে অংশগ্রহণ করছিলাম বাংলালিংকে, যেটার মধ্যে এটা ছিল। আমি আসলে এই অর্গানাইজেশনে নিজে চাকরি করি এবং অন্য কাউকে আমি এটা প্রেফার করি না এখানে চাকরি করার জন্য। ওকে, গ্রেট। হ্যাঁ, এটা ইউজ করা হয়েছে, মানে এটা প্রশ্ন একটাই ইউজ করা হয় এখানে। জেনারেলি একটা প্রশ্ন ইউজ করা হয়, এডিশনালি অনেকে এক্সট্রা প্রশ্ন ইউজ করে, কিন্তু একটাই প্রশ্ন যে আমি এটা এমপ্লয়ীদের জন্য কিন্তু করা হয় যে এমপ্লয়িরা আমাদের অর্গানাইজেশনের উপর কিরকম স্যাটিসফাইড আছে।
সো যেমন ওখানে প্রশ্ন করেছিল যে আমি বাংলাদেশে জব করছি, আমি কি আরো কাউকে এটা প্রেফার করবো কিনা, স্পেশালি আমার ফ্যামিলি, ফ্রেন্ডস, হ্যাঁ, রিলেটিভস, এদেরকে আমি প্রমোট করবো কিনা। তো যত মানে যে করবে তাকে বলা হয় প্রমোটার, আর যে করবে না তাকে কি বলা হয়, ডিট্রাক্টরস বলা হয়, ডিট্রাক্টরস, যে আমি করবো না। আর যে কিছুই বলবে না সে হচ্ছে প্যাসিভার, প্যাসিভস বলা হয় তাকে। এবং পুরো ক্যালকুলেশনটা করা হয় একটা মাত্র মেইন ইয়া থাকে, প্রশ্ন থাকে, সেই প্রশ্নটার উপর বেস করে 0 থেকে 10 পর্যন্ত মার্কিং করা থাকে আর কি। মানে আপনি ওই প্রশ্নটার উপর বেস করে কোথায় কি দিবেন, 0 1 2 3 4 5 6 7 8 9 10। এখন আপনাকে একটা প্রশ্ন করা হয়েছে, ধরেন যে আমি যে প্রোডাক্টটা আপনি ইউজ করতেছেন সেই প্রোডাক্টটা আপনি আপনার ফ্রেন্ডস ফ্যামিলিতে প্রমোট করবেন কিনা, এই স্কেলের মধ্যে আপনাকে নাম্বার দিতে হবে। আপনি যদি বলেন যে আমি 5-এ দাগ দেন যে আপনি 5, আর একজন বললো 3, 100 জনের কাছে ধরেন আপনি সার্ভে করবেন, হ্যাঁ, এইভাবে আপনি দেখলেন যে এর মধ্যে কতজন ভোট দিচ্ছে, দেখা গেল আসলে 40 জন এই শুধু 0 থেকে 6 এর মধ্যে দিচ্ছে, তাদেরকে বলা হয় ডিট্রাক্টরস। এই 40 জন হচ্ছে ডিট্রাক্টরস আপনার। তারা ডিট্রাক্টরস মানে কি, তারা আসলে খুব একটা হ্যাপি না, তারা সামহাউ হ্যাপি, যদি সুযোগ পায় তাহলে কিন্তু তারা এই প্রোডাক্ট সার্ভিস ইউজ করবে না। এমপ্লয়ীদের ক্ষেত্রে এইভাবে করা হয়, তার মানে সে সুযোগ পাইলে অন্য জায়গায় চলে যাবে, হ্যাঁ, তারা হচ্ছে ডিট্রাক্টরস। আর যারা আসলে কোথায় পয়েন্ট দেবে 7 এবং 8 এর মধ্যে, তাদেরকে বলা হয় পেসিভার্স। পেসিভার্স তারা মানে আসলে কি কিছুটা হ্যাপি আছে, হ্যাঁ, কিন্তু আসলে তারা কিন্তু অতটা স্যাটিসফাইড না, যেরকম সে প্রমোট করবে এরকম নাকি। ডেফিনেশনটা দেখবেন স্টুডেন্ট ম্যানুয়ালে খুব সুন্দরভাবে আছে, আর ওদের সামনের স্লাইডেও আছে। আর 9 দোষ মানে তারা আসলে খুবই খুশি, খুবই হ্যাপি কাস্টমার আপনার ব্র্যান্ডের উপরে, সো তারা আসলে আপনার প্রোডাক্টকে প্রমোট করবে, তারা 9 দশের মধ্যে ভোট দিবে। এই যে কে কত ভোট দিল 100-র মধ্যে, যেমন আমি বললাম 40 ভোট দিল হচ্ছে যারা 0 থেকে 6 এর মধ্যে দিচ্ছে, তারা হচ্ছে ডিট্রাক্টরস। আর 6-7 ধরেন 20 জন ভোট দিয়েছে, আর এখানে ভোট দিয়েছে বাকি কত থাকলো 40 জন। এর উপর বেস করে কিন্তু আমরা এনপিএস ক্যালকুলেট করতে পারি, নেট প্রমোটার স্কোর। এবং দেখি চলেন কিভাবে নেট প্রমোটার স্কোরের একটা ফর্মুলা আছে, এই যে এটা, এই ফর্মুলাটা কিন্তু স্টুডেন্ট ম্যানুয়ালে আছে, দেখবেন নেট প্রমোটার স্কোর ইকুয়াল টু পার্সেন্টেজ অফ প্রমোটার্স মাইনাস পার্সেন্টেজ অফ ডিট্রাক্টরস। তাহলে আমরা যে একটু আগে বললাম সেটা হিসাব কি হবে, তাহলে বলেছি যে 100 জনের মধ্যে 40 জন ইয়া করছে, তাহলে আমাদের এখানে প্রমোটার্স কত 40%, আর ডিট্রাক্টরস কত কয়জন, ওটা বোধহয় আমরা 40 বলেছিলাম। তার মানে আমার এনপিএস কিন্তু 0, তার মানে খুব একটা ভালো না, মানে 0 আমার এনপিএস। যত এনপিএস বেটার হবে, পজিটিভ হবে, তত গুড। এই যে এখানে 0 থেকে 6 দ্বারা ভোট দিবে তারা হচ্ছে ডিট্রাক্টরস, 7-8 somehow satisfied but maybe willing to try competitive offerings, হ্যাঁ, আর প্রমোটার্স যারা আসলে আপনার প্রমোট করবে। এই প্রতিটা ডেফিনেশন দেখবেন স্টুডেন্ট ম্যানুয়ালে আছে, সো তাইলে আপনাদের একটু ক্লিয়ার হয়ে যাবে। আর ফর্মুলা হচ্ছে এটা, এটার আরেকটা ভেরিয়েন্স ফর্মুলা আমি দেখাইছিলাম অন্য ক্লাসেও, আপনারা এই ফর্মুলাটা ইউজ করতে পারেন। আর এখানে একটা লিঙ্কও দিয়েছি আমি, এখানে একটা মানে পুরা এই ফর্মুলাটাকে ইউজ করে একই ফর্মুলা, কিন্তু ওখানে আমরা পার্সেন্টেজ অফ প্রমোটার্স কি করেছিলাম মাইনাস পার্সেন্টেজ অফ ডিট্রাক্টরস, সেম কাজে কিন্তু আমরা করতেছি। নাম্বার অফ রেসপন্স, টোটাল নাম্বার অফ রেসপন্স, উপরটা মাইনাস করতেছি, এটা আসলে সহজে করা যায়, এই জন্য আমি এটা একটু ইউজ করছি। তারপরে আপনি 100 দিয়ে গুণ করবেন, ঠিক আছে, যে নাম্বার অফ প্রমোটার্স, নাম্বার অফ ডিট্রাক্টরস। এখানে দেখছেন প্যাসিভটা কিন্তু আমরা ফর্মুলা নিয়ে আসতেছি না, খেয়াল করেছেন, প্যাসিভস কিন্তু আমরা ফর্মুলা নিয়ে আসতেছি না, কিন্তু টোটাল ক্যালকুলেশনে নিয়ে আসতেছি নাম্বার অফ রেসপন্সের ক্ষেত্রে। সো এটা কি বুঝতে পেরেছেন এনপিএসটা কিভাবে কাজ করে? পরীক্ষায় কিন্তু একটা অঙ্ক আসতে পারে, তাহলে এনপিএস কিন্তু যদিও আমরা পার্সেন্টেজ বিয়ে করতেছি, কিন্তু এনপিএস কিন্তু যখন প্রেজেন্ট করা হয় তখন কিন্তু পার্সেন্টেজে প্রেজেন্ট করা হয় না, এটা একটু জেনে রাখি। যেমন কেউ বলতে পারে আমার অর্গানাইজেশনের আমার যে এমপ্লয়িরা খুশিকে হ্যাপি না, এমপ্লয়ীদের মোটিভেশন কি, সেটা এনপিএস এ হচ্ছে 16, কখনো বলা হয় না 16%, বলা হয় 16। আবার যদি আপনার পরের বছর আবার এভারেজ পয়েন্ট দেখা যায় যদি 18, তার মানে 2% বাড়ছে আপনার এনপিএস, মানে এমপ্লয়ীদের মোটিভেশন ভালো আছে। এনপিএস কিন্তু যদিও পার্সেন্টেজ আমরা বিয়োগ করতেছি, কিন্তু রেজাল্টটাকে প্রেজেন্ট করা হয় নাম্বার দিয়ে, এবং সবচেয়ে কম নাম্বার কত হতে পারে 0,
আর সবচেয়ে ম্যাক্সিমাম কত হতে পারে 100। ঠিক আছে, 0 থেকে 100 মধ্যে হবে, মাইনাস হতে পারে -100 থেকে +100 মতো আমরা কিন্তু ফিডব্যাক পেতে পারি কাস্টমারের কাছ থেকে। আমার দেখবেন যে এটার উপরে বোধহয় একটা না দুইটা ভিডিও বানানো আছে ইউটিউবে, একটু দেখতে পারেন, ওখানে আরো ক্লিয়ারলি বলা আছে। এবি টেস্টিং মার্কেটিং এ ইউজ হয়। তার মানে একই সার্ভিস বা একই প্রোডাক্ট আমরা বিভিন্ন ফিচার একটু কম বেশি করে মার্কেটে ছেড়ে দেখি যে আসলে কাস্টমার কিরকম রেসপন্স করে, সেটাকে বলে এবি টেস্টিং। ঠিক আছে, একটা ভেরিয়েবল ঠিক রেখে একটা ভেরিয়েবল চেঞ্জ করে আমরা দেখি যে রেজাল্টটা কি। মার্কেটিং এ যখন অনেক প্রচার করা হয় বিভিন্ন ইয়াতে, কি বলে ওটাকে মার্কেটিং ক্যাম্পেইন করা হয়, তখন দেখবেন কি একটাই প্রোডাক্ট আমরা প্রমোট করার চেষ্টা করতেছি, কিন্তু ক্যাম্পেইন গুলোকে আমরা ডিভাইড করতেছি। হ্যাঁ, পরে আমরা দেখতে চাই যে কোন ক্যাম্পেইনটা আসলে সবচেয়ে বেস্ট রেজাল্ট। সো এটাকে বলা হয় এবি টেস্টিং। ঠিক আছে, সো এটা থেকে আমরা এরকম টেস্ট করে বুঝতে পারি যে আসলে কোনটা আমাদের জন্য বেস্ট বা কোন ফিচারটা কাস্টমার সবচেয়ে বেশি পছন্দ করতেছে। মন্টে কার্লো সিমুলেশন কিন্তু আমরা রিস্ক চ্যাপ্টারে একটু আলোচনা করেছিলাম। মন্টে কার্লো সিমুলেশন যখন আমরা কোয়ান্টিটিভ অ্যানালাইসিস করি, তখন কিন্তু বড় প্রজেক্টে, কমপ্লেক্স প্রজেক্টে যদি আমরা কোয়ান্টিটিভ অ্যানালাইসিস করতে চাই স্ট্যাটিস্টিক্যাল টুল ইউজ করে এবং সিমুলেশন ইউজ করে, তখন আমরা মন্টে কার্লো সিমুলেশন ইউজ করি। অনেক ডেটা দিয়ে প্রবাবিলিটি এবং ইমপ্যাক্ট অ্যানালাইসিস করি আমরা। সো মন্টে কার্লো সিমুলেশন কিন্তু আমরা ক্যাপিটাল বাজেটিং এর জন্য ইউজ করতে পারি। আমরা এখন যে আলোচনাগুলো করলাম সবই কিন্তু ক্যাপিটাল বাজেটিং রিলেটেড, তাই না? যে আমার ক্যাপিটালটা আমি কিভাবে কোথায় ইউজ করব। সো মন্টে কার্লো সিমুলেশনে কিন্তু ফাইন্যান্সে খুবই ইউজ হয়, ফাইন্যান্সে যখন এভালুয়েট করা হয়। ঠিক আছে, ইভেন আপনার স্টক মার্কেটে যে আপ ডাউন, সেটা কিন্তু আমরা মন্টে কার্লো সিমুলেশন দিয়ে মানে অ্যানালাইসিস করে কিন্তু গেস করা যায় কি হতে যাচ্ছে। সো যখন আপনি ক্যাপিটাল বাজেটিং করবেন, ফাইন্যান্সের টুল হিসেবে কিন্তু মন্টে কার্লো সিমুলেশন ইউজ হয়। সেজন্য এখানে এটা মানে আলোচনা করা হলো আর কি। সো বিভিন্ন প্রবাবিলিটি, ইমপ্যাক্ট এবং অসংখ্য ডেটা নিয়ে আমরা আসলে বের করতে চাই যে আমাদের জন্য এই বাজেটিংটা, ক্যাপিটাল ইনভেস্টমেন্টটা ঠিক আছে। আর সিমুলেশন আমরা ইউজ করতে পারি, তাই না? সিমুলেশন, ওটা যেমন মন্টে কার্লো সিমুলেশন, এটা আমরা আরো ডিফারেন্ট টাইপের সিমুলেশন ইউজ করতে পারি। সেটা স্ট্যাটিস্টিক্যাল সিমুলেশন হতে পারে, কিংবা আমরা সিমুলেট করে দেখতে পারি। যেমন আজকাল কি করা হয়, এই যে আমরা কনস্ট্রাকশন যে বিল্ডিং বানাচ্ছি বা ব্রিজ বানাচ্ছি, তারা কিন্তু আমরা সিমুলেশন করে সফটওয়্যার ইউজ করে সিমুলেশন করি, তাই না? যে আপনার ড্রয়িং রুমটা এরকম হবে, ভিডিও দেখছেন না? এখন রিয়েল এস্টেট কোম্পানিগুলো দেখায় যে আপনার ড্রয়িং রুমটা এরকম হবে, এখানে আপনার চেয়ার থাকবে, এখানে টেবিল থাকবে, সোফা বেড থাকবে, এবং মানুষ হেঁটে হেঁটে দেখতেছে, মানুষও কিন্তু হাঁটতেছে ভিতরে। সো দিস আর অলসো এক্সাম্পল অফ সিমুলেশন। আর স্ট্যাটিস্টিক্যাল সিমুলেশন ইউজ করেও আমরা ক্যাপিটাল বাজেটিং এর ডিসিশন নিই। ঠিক আছে, তো এই যে আমি বললাম যে সিমুলেশন ইউজ করতে পারি আমরা, সেটা ইউজ করতে পারি আমরা যখন আমরা ক্যাপিটাল বাজেটিং এর ডিসিশন নিই। আর আরেকটা আমরা এই টেকনিক ইউজ করি, ডিসিশন ট্রি অ্যানালাইসিস। এটার এটা একটু আপনাদেরকে পিএমবক থেকে দেখাবো বা স্টুডেন্ট ম্যানুয়াল থেকে। ডিসিশন ট্রি অ্যানালাইসিস কারো এটা মনে আছে? এক্সপেক্টেড মনিটারি ভ্যালু আমি আলোচনা করছিলাম রিস্ক চ্যাপ্টারে, কারো মনে আছে? এক্সপেক্টেড মনিটারি ভ্যালু, প্রবাবিলিটি এবং ইমপ্যাক্টের গুণফলটাকে আমরা বলি এক্সপেক্টেড মনিটারি ভ্যালু। ঠিক আছে, প্রবাবিলিটি, এই রিস্কটা হওয়ার প্রবাবিলিটি কত, আর যদি হয় তাহলে এটা নেগেটিভ বা পজিটিভ ইমপ্যাক্ট টাকার অঙ্কে কত। হ্যাঁ, যেমন আমার যদি কোনো একটা রিস্কের প্রবাবিলিটি হয় 0.8, আর এটাকে হ্যান্ডেল করার জন্য যদি আমাদের কি লাগে, $10,000 লাগে, তাহলে আসলে আমাদের কত টাকা লাগবে এই রিস্কটাকে হ্যান্ডেল করার জন্য? যদি রিস্কটা ঘটে, প্রবাবিলিটি হয়, তাহলে $8,000 লাগবে। এটাকে আমরা বলি ইএমভি, এক্সপেক্টেড মনিটারি ভ্যালু। পরীক্ষার ক্ষেত্রে সিম্পল ম্যাথ আসতে পারে, বলতে পারে যে কোনো একটা রিস্কের প্রবাবিলিটি এত এবং ইমপ্যাক্ট এত টাকার অঙ্কে, বলবো যে ইএমভি বের করো, তাহলে আপনি জাস্ট গুণ করে যেটা হবে সেটা আপনার ইএমভি। যদি থ্রেট হয় তাহলে কি নেগেটিভ হবে, এটা নেগেটিভ, তার মানে এক্সট্রা $8,000 লাগবে কনফিডেন্স রিজার্ভ থেকে। আর যদি পজিটিভ হয় তার মানে কি $8,000 কি হবে, সেভ হবে, যদি পজিটিভ রিস্ক হয়। এই ডিসিশন ট্রিও কিন্তু আমরা ক্যাপিটাল বাজেটিং ইনভেস্ট করতে পারি, ইউজ করতে পারি, যেটা আসলে রিস্ক চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে রিস্ক ম্যানেজমেন্টের জন্য। এটা আমি একটু দেখাই আপনাদেরকে ইয়া থেকে, স্টুডেন্ট ম্যানুয়াল থেকে, তাহলে আমরা বুঝতে পারবো
স্টুডেন্ট ম্যানুয়ালে এটার একটা অঙ্ক করে দেওয়া আছে, আর একটা অঙ্ক আপনাদের ওই চ্যাপ্টারটা শেষে এক্সারসাইজ হিসেবে দেওয়া আছে। সো লেটস সি। এই যে কিপিং আপ বিজনেস টাইম, ওটা বলছিলাম এইটা। আসেন এখানে দেখেন, এটা একটু বুঝতে হবে। সবাই আছেন না ঘুমাইতেছেন? এই জন্য নাক ডাকতেছে মনে হলো। হ্যাঁ আসি ভাই। হ্যাঁ, ডিসিশন ট্রি অ্যানালাইসিস দেখেন, এখানে কিন্তু একটা ট্রি আছে, এই জন্য এটা নাম ডিসিশন ট্রি অ্যানালাইসিস। ট্রি দেখছেন তো, ট্রি। আমরা ডিসিশন ট্রি অ্যানালাইসিস, এখানে আমি বললাম যে এক্সপেক্টেড মনিটরি ভ্যালু ইউজ করে পি ইনটু আই। এখানে একটা কেস দেওয়া আছে দেখেন, যে আমাদেরকে ডিসাইড করতে হবে যে আমরা একটা বয়লার কিনবো, আমাদের একটা প্ল্যান্টের জন্য একটা বয়লার কিনবো, পাওয়ার প্ল্যান্টের জন্য। এখন কার কাছ থেকে কিনবো, ভেন্ডর এর কাছ থেকে, বির কাছ থেকে, নাকি সির কাছ থেকে? সেইটা আমরা ডিসাইড করার জন্য ডিসিশন ট্রি অ্যানালাইসিস টেকনিকটা ইউজ করছি। তো দেখেন এটা কিভাবে করা হচ্ছে। ভেন্ডর এ পুরো জিনিসটা কিন্তু লেখা আছে, আমি জাস্ট বলতেছি, আপনি কিন্তু এখানে পুরোটা লেখা আছে, পুরো গল্পটা কিন্তু লেখা আছে, কেসটা। আমি ওটা পড়ছি না, আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি, কিন্তু এটা পড়লে আপনারা পরে আবার রিলেট করতে পারবেন যে আসলে কি বলা হচ্ছে। সো আমি এটাই ব্যাখ্যা করতেছি দেখেন। তাহলে আমরা ডিসাইড করব যে আমাদের কোন ভেন্ডরটা আমাদের জন্য বেটার। সো ভেন্ডর এ, এটাকে বলা হচ্ছে বিড অ্যামাউন্ট। সবার বিড অ্যামাউন্টটা কিন্তু আমরা অলরেডি জানি, যেটা তাদের প্রপোজাল থেকে পেয়েছি। প্রবাবিলিটি অফ ওভাররান, এই চিহ্নটাকে বলা হচ্ছে প্রবাবিলিটি অফ ওভাররান ডট ডট ডট। আর যেটা স্ট্রেট লাইন, সেটা হচ্ছে প্রবাবিলিটি অফ অন টাইম ডেলিভারি। সো আমরা আগের এক্সপেরিয়েন্স থেকে জানি যে ভেন্ডর এ, তার আসলে চান্স আছে, 60% চান্স আছে সে অন টাইম ডেলিভারি দিতে পারে, ঠিক আছে। আর 60%, আর যদি অন টাইম সে ডেলিভারি দিতে দেয়, তাহলে সে আমাদের কি হবে, হ্যাঁ $2000 আমাদের আসলে 200,000 আমাদের কি হবে, সেভ হবে, বেঁচে যাবে, ঠিক আছে। এখানে কি লেখা আছে শব্দটা আমি একটু দেখি, বেঁচে যাবে নাকি বলছে, হ্যাঁ, অন টাইম ডেলিভারি অ্যান্ড ইম্প্যাক্ট অফ $2000 ইম্প্যাক্ট আছে। ইম্প্যাক্ট মানে পজিটিভ ইম্প্যাক্ট আছে। আর ওস্কার সিনারিওতে কি হতে পারে, মানে 60% চান্স আছে অন টাইম সে ডেলিভারি দিতে পারবে, তাহলে আমাদের $2000 মতো বেনিফিট হবে, পজিটিভ ইম্প্যাক্ট হবে। আর ওর্স্ট কেস হচ্ছে 40%। তার মানে কি, 60% হচ্ছে সে ডেলিভারি টাইমে দিতে পারবে, আর বাকি 40% হচ্ছে সে অন টাইম ডেলিভারি দিতে পারবে। তাহলে কি হবে, তাহলে কিন্তু আমাদের ক্ষতি যেটা হবে সেটা হচ্ছে 50,000 টাকার অঙ্কে, সেটা 50K। এখন এই যে 6 আমরা যেটা বললাম, এটা কি প্রবাবিলিটি হচ্ছে 60%, তার মানে 0.6 দিয়ে আমরা 2000কে গুণ করলাম, তাহলে কত হচ্ছে 120। আর 0.4 দিয়ে 40%, যেহেতু আমরা ওই যে পি এবং আই করতেছি, কিন্তু গুণ করে আমরা পেলাম হচ্ছে -20,000, ঠিক আছে। তাহলে এই দুইটা যোগ করলে এখানে কত ভ্যালু পাবো আমরা, এই জায়গাতে 100K পাবো। এটাকে, ঠিক আছে, এটাকে বলা হয় ডিসিশন পয়েন্ট। এটাকে বলা হয় ডিসিশন পয়েন্ট, আমরা আসলে ডিসিশন নিতে যাচ্ছি। আর এখানে কত পাচ্ছি দেখেন, এটাতে ভেন্ডর বি তে আমরা আগের এক্সপেরিয়েন্স থাকে, এটা কিন্তু বলা আছে যে আগের এক্সপেরিয়েন্স থেকে আমরা জানি যে তারা আসলে 40% চান্স আছে টাইমলি তারা ডেলিভারি দিতে পারবে আমাদের বয়লারটা। আর দিলে তাদের যে কোয়ালিটি বয়লারটা, সেটাতে আসলে আমরা 100K এর মতো আমরা বেনিফিট করতে পারবো। সো তার সেটা গুণ করলে আমরা পাচ্ছি 40K। আর এটার ওর্স্ট কেস সিনারিও হচ্ছে কি 40 যেহেতু বেস, তাহলে কয়টা কি ওর্স্ট কেস সিনারিও, যেহেতু দুইটি অপশন নিচ্ছি আমরা, সেখানে কত হবে, -30% ইম্প্যাক্ট আছে। আর যেহেতু প্রবাবিলিটি বেশি, তাহলে আমরা গুণ করে পাচ্ছি -18K। আর তারপরে ভেন্ডর সি এর জন্য প্রবাবিলিটি আছে 70% ডেলিভারি দেওয়া, কিন্তু তাদের আসলে বয়লারটা যে কোয়ালিটির, তাতে আসলে আমি 80K আমি আসলে বেনিফিট পাবো বা পজিটিভ হবে, সেটাকে গুণ করে পাচ্ছি 56K। আর নেগেটিভ যদি ইম্প্যাক্ট হয়, সেটা পাচ্ছি হচ্ছে 6000K। তাহলে এখানে পাচ্ছি 100K, এটা যোগ করলে কত পাচ্ছি, প্লাস মাইনাস যোগ করলে এটা হচ্ছে টোটাল ইএমবি, হ্যাঁ 22 পাচ্ছি মাত্র। টোটাল ইএমবি হচ্ছে 22, আর এখানে টোটাল ইএমবি পাচ্ছি 50K, ঠিক আছে। তাহলে আমরা যদি এখন ডিসিশন নেই যে কোন ভেন্ডরটা আমাদের জন্য বেস্ট ভালো,
এই তিনটা পয়েন্টের উপর ডিসিশন নিতে হবে। আচ্ছা, আমি না কিছু শুনতে পাচ্ছি না। আমিও শুনতে আমি- পাচ্ছি না ভাই, ভাই বোধ ভাইয়া মনে হয় একটু, হ্যাঁ ভাইয়ার মনে হয় টেকনিক্যাল প্রবলেম। ওসমান ভাই বললেন কেন? হ্যাঁ ভাই, আপনার কোনো খবর নাই? খবর নাই, খবর তো আছে ভাই। আচ্ছা, যাই হোক, আমি আপনাদেরকে মানে পড়ানো শুরু করি। সেটা হলো বল ভাই, খুব যে ভালো হয়। আমাদের এখন মেইন প্ল্যান করতে হবে যে আমরা কিভাবে সার্টিফিকেশনটা পাইতে পারি এবং এটার জন্য কি কি করা উচিত এবং সেই কাজগুলো আমরা কি কিভাবে প্ল্যানিং করতে পারি এবং কবে নাগাদ এটা ফাইনালি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। সো এইটা আসলে সিঙ্গেলি করতে গেলে লোড বাড়বে, সো এই জন্য একটা পার্টনার দরকার। সো মানে আমার মনে হয়েছে যে মানে পার্টনার বেশি করে করলে এটা বেটার হবে। হ্যাঁ চলেন বসি, ওই যে শেষ হওয়ার পরে, ক্লাস শেষ হোক, তারপরে আমরা, আমার আসলে ভাই ইয়ে দরকার, স্টাডি পার্টনার দরকার, মানে বসে বসে পড়বো। ওকে ভাইয়া, চলে আসছি। ভাই আনমিউট করতে হবে। সো সেম দেখবেন যে আরেকটা এক্সাম্পল আছে স্টুডেন্ট ম্যানুয়ালে, আপনার ইয়াতে এক্সারসাইজে। আর আরেকটা এক্সারসাইজ আছে হচ্ছে ইয়াতে পিএমবকে আছে, সেটা রিস্ক চ্যাপ্টারে আছে। যে আমরা রিস্ক চ্যাপ্টারে কিন্তু কোন রিস্কটা আমাদের জন্য বেশি বা কম, সেটা কিন্তু আমরা এই রেশিও ট্রি অ্যানালাইসিস দিয়ে বের করতে পারি। সো রেশিও ট্রি অ্যানালাইসিস থেকে কিন্তু একটা অঙ্ক আসতে পারে পরীক্ষায়। সো অলরাইট, তাহলে আরেকটা টপিক পড়ে আমরা আজকে শেষ করবো, আমাদের হাতে আর 15 মিনিট আছে। হ্যাঁ, শেয়ার করেন ভাইয়া। হ্যাঁ, শেয়ার করি। ওকে, সো লাস্ট টপিক আজকে যেটা কভার করবো সেটা হচ্ছে আমাদের evaluate and address internal and external business environment changes. এটা কিন্তু আসলে এই টপিকটা কানেক্টেড টু পিএমবকের চ্যাপ্টার নাম্বার 2। একটা চ্যাপ্টার আছে, হ্যাঁ, প্রজেক্ট দ্য এনভায়রনমেন্ট ইন হুইচ প্রজেক্টস, কি বলে এটাকে, এনভায়রনমেন্ট এ প্রজেক্ট, ভুলে গেছে নাম, ভুলে গেছি কি চ্যাপ্টার। আচ্ছা, চ্যাপ্টার 2 সাথে এটা কানেকশন আছে এবং এটাকে নিয়ে কিন্তু আমরা অলরেডি আলোচনা করছি এখানে। এই যে এই যেগুলো আমরা পড়ছি না, পেস্টেল পড়েছি, তারপরে ব্যাকলগ প্রিপারেশন কিন্তু আমরা পড়েছি, ছোট টপিক বেশি। সো evaluate and address internal and external business environment changes, তার মানে প্রজেক্ট যখন আমরা রান করব তখন কিন্তু ইন্টারনাল অনেক চেঞ্জ হবে, এক্সটার্নাল অনেক চেঞ্জ হবে, সেটা কিন্তু আমাদেরকে হ্যান্ডেল করতে হবে। ঠিক আছে, এবং আমরা যখন প্রজেক্ট করি তার মানে কি ভিতরের প্রজেক্ট, তার সেটা কোথায় হয় আসলে, একটা অর্গানাইজেশনের ভিতরে হয়, তাই না? একটা অর্গানাইজেশনের ভিতরে হয়, সেই অর্গানাইজেশনটা আবার কোথায় আছে, একটা কান্ট্রিতে আছে, তাই একটা দেশের রেগুলেশনস, রেগুলেটরি বডি, গভর্নমেন্ট রুলস, রেগুলেশনস, ইকোনমিক কন্ডিশনস, তারপরে রিসোর্স ক্যাপাবিলিটি, সবকিছু কিন্তু এখানে ইম্প্যাক্ট ফেলবে। আবার সব দেশে কিন্তু আমরা গ্লোবাল আছি না, ওয়ার্ল্ডের মধ্যে আছি, তাহলে ওয়ার্ল্ডের ইকোনমিক, ক্লাইমেট, তারপরে যে কোভিড সিচুয়েশন, সবকিছু কিন্তু প্রজেক্টে ইম্প্যাক্ট ফেলবে। ঠিক আছে, এগুলোকে আমরা বলতেছি এক্সটার্নাল ফ্যাক্টরস। আবার অর্গানাইজেশনের ভিতরে ইন্টারনাল অনেক চেঞ্জ, আপডেটস, হ্যাঁ, তারপরে যদি অর্গানাইজেশনের মধ্যে ওপিএ থাকে, অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেট, সবগুলো কিন্তু প্রজেক্টে ইম্প্যাক্ট ফেলবে। আর এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, এই দুটো কি আলোচনা করেছিলাম, ওপিএ এবং ইএফ, অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেট এবং এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর করেছিলেন? হ্যাঁ করেছিলাম আমরা, যে ইয়াতে ছিল স্কোপ চ্যাপ্টারের মধ্যে আমরা আলোচনা করেছিলাম। তো
তো ওপিএ মানে হচ্ছে অর্গানাইজেশনের ভিতরের প্রসেস পলিসি প্রসিডিউর, যেটা আমার প্রজেক্টে কোনো গাইডলাইন দেয়, সেটা তো অবশ্যই আমাদেরকে ইম্প্যাক্ট ফেলবে। সেটা আমরা এখানে আলোচনা করতেছি এই টপিকটাতে। আবার আমাদের আগের কোনো নলেজ বেস, কর্পোরেট নলেজ বেস, সেটা কিন্তু ওপি এর পার্ট। ওপি এর কিন্তু দুইটা পার্ট, একটা বলা হয় পিপিপি, অর্গানাইজেশনের এক্সিস্টিং প্রসেস পলিসি প্রসিডিউর, যেটা আমার প্রজেক্টে কোনো গাইডলাইন দেয়। একটা হচ্ছে অর্গানাইজেশনাল নলেজ বেস, কেবি, আগের প্রজেক্টের কোনো এক্সপিরিয়েন্স, লেসন লার্ন, কোনো ডকুমেন্টেশন, কোনো টেমপ্লেট, যেটা আমরা আমাদের প্রজেক্টে ইউজ করতে পারি। আর ইএফ কে কিন্তু দুই ভাগে ভাগ করা হয়, আমি বলেছিলাম, একটা হচ্ছে ইন্টারনাল, একটা হচ্ছে এক্সটার্নাল। এক্সটার্নালকে আমরা সহজে প্রেজেন্ট করতে পারি বোঝার জন্য পেস্টেল দিয়ে, তাই না? পেস্টেল তো মনে আছে না? পেস্টেল মানে কি? সো ওই যে পলিটিক্যাল, ইকোনমিক, সোশ্যাল, টেকনোলজিক্যাল, লিগাল এবং এনভায়রনমেন্টাল যে ফ্যাক্টর গুলো আছে, যেটা আসলে বেশিরভাগই আমাদের প্রজেক্ট টিমের কন্ট্রোলের বাইরে, সেগুলোকে বলা হয় এক্সটার্নাল ফ্যাক্টরস অফ এন্টারপ্রাইজ ইনভলভমেন্ট ফ্যাক্টর। আর ইন্টারনাল ফ্যাক্টর হচ্ছে আমার অর্গানাইজেশনের এইচআর এর ক্যাপাবিলিটি, আমার অর্গানাইজেশনের জিওগ্রাফিক রিজিয়ন, তারা কি একটা দেশ, একটাই ব্রাঞ্চ, নাকি তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় তাদের ব্রাঞ্চ, নাকি ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে কাজ করে, ঠিক আছে? তারপরে আমার এইচআর পলিসি কিরকম, হ্যাঁ, এইসব সমস্ত জিনিস যেটা ইন্টারনাল। তারপর আমার অর্গানাইজেশন কোনো প্রজেক্ট ম্যানেজমেন্ট সিস্টেম ইউজ করে কিনা, প্রজেক্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এই সবগুলোকে আমরা বলতেছি ইন্টারনাল ফ্যাক্টর অফ ইএফ। এই সবগুলোর কিন্তু ইম্প্যাক্ট আছে প্রজেক্টে। সো সেগুলোকে কন্টিনিউয়াসলি কি আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে, ট্র্যাক করতে হবে এবং ম্যানেজ করতে হবে চেঞ্জগুলো। তো সেটাই এখানে আলোচনা করা হচ্ছে এই টপিকে। এবং পাশাপাশি এইটা এবং পরের টপিকটাও খুবই কাছাকাছি, একই জিনিস দেখবো, কিছু রিপিটেশন আছে। সো এটা হচ্ছে ইন্টারনাল বিজনেস এনভায়রনমেন্ট। যেহেতু প্রজেক্টটা অর্গানাইজেশনের ভিতরে হচ্ছে, তাহলে কিন্তু আমাদের যে বিজনেস এনভায়রনমেন্ট আছে, সেটারও কিন্তু চেঞ্জের সাথে সাথে আমাদের কিন্তু অনেক ইম্প্যাক্টেড হবে। যেমন কি হতে পারে, যে আমাদের বিজনেসের রিকোয়ারমেন্ট চেঞ্জ হয়ে গেল, তাহলে কিন্তু আমাকে আরো নতুন ডেলিভারেবল দিতে হতে পারে, এবং আমরা যে প্যাট্রিয়াইজ করছিলাম সেই প্যাট্রিয়াইজেশন কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। আবার কোনো আইটেম রিমুভ হয়ে যেতে পারে, যেটা আর কোনো দরকার নেই। এবং যে এক্সটার্নাল যেটা আমি ফ্যাক্টর বললাম পেস্টেল, তো সেটা আমাদেরকে অলওয়েজ কনসিডার করতে হবে। এনি এক্সটার্নাল ফ্যাক্টরস আমার প্রজেক্টে ইম্প্যাক্ট ফেলছে, এক্সটার্নাল বিজনেস এনভায়রনমেন্ট, যেটা আসলে ইএফ এর এক্সটার্নাল পার্ট। এবং এটাকে অনেক সময় আমরা আরো দুইটা নামে প্রেজেন্ট করি। ভুকা মনে আমি আপনাদেরকে বলেছিলাম যে ভোলাটিলিটি, আনসার্টেনিটি, কমপ্লেক্সিটি এবং অ্যাম্বিগুইটি। আজকালকার যে এনভায়রনমেন্ট, তাই না, পুরো মার্কেট যে কন্ডিশন এবং ওয়ার্ল্ডের যে সিচুয়েশন, এটাকে আমরা বলি ভুকা ওয়ার্ল্ড। Nothing is absolute, নাকি? All are changing. So change is only constant now. অনেকে আবার পেস্টল না বলে টিকপ বলে। টিকপ মানে কি? একই টাইপ, টেকনিক্যাল, ইতে হচ্ছে এনভায়রনমেন্টাল, সিতে কমার্শিয়াল, ওতে অপারেশনাল, বিতে হচ্ছে পলিটিক্যাল। সো যাই হোক, আপনি সবগুলিকে আসলে কনসিডারেশন রাখতে হবে যখন ইউ আর ডিলিং উইথ প্রজেক্ট, কারণ এক্সটার্নাল ফ্যাক্টর গুলো কিন্তু সাংঘাতিক ইম্প্যাক্ট করবে প্রজেক্টে। আচ্ছা, একটা ভিডিও আছে, দেখি আমরা ভিডিওটা দেখার আগে জাস্ট ইয়াটা শেয়ার করি, সাউন্ডটা। Welcome to the Project Management Institute's Spotlight Series. This presentation will spotlight handling pressure from outside your team. You serve on a task force in charge of finding new office space for your company. Because relocating is a big deal, employees outside the task force are very interested in your efforts. You feel your coworkers' nervousness as a weight on your shoulders. Today, the company president dropped in on the team. He asked if you could rent another office in the current building to save the expense of moving. This solution would not fix the problems you have with facility maintenance. You wonder if you are just supposed to agree with authority. Other team members want to propose a better solution, fast, before all your work is thrown out the window. To navigate external pressures like these, try the following tips. First, stay positive in the face of pressure. You might feel frustrated if you find you can't please everybody, but choose to focus on what you can do instead of what seems impossible. You should recognize that your group will contribute in some way to the solution. Another helpful tip is to stay humble. You should not let yourself feel that you are part of an elite group. A self-important attitude within your task force can create friction with other coworkers. Avoid thinking in terms of us and them. When you keep your task in perspective, it will help employees outside the group support your cause. If people outside the group are critical, try not to be defensive.
Even if you have a good attitude, coworkers might think your project is a bad idea. Occasionally, they may belittle the group. They might not understand the details of the problem. Just remember that your team was formed for a reason. Take the criticism in a lighthearted fashion. This keeps relationships on an even keel. Schedules can cause another type of pressure. When this happens, you will need to manage your time. Work as quickly as you can without shortcutting the problem-solving process. Remember that rushing can compromise your judgment. You should also communicate with managers about their expectations and create a realistic timeline. In general, many outside pressures seem smaller when you stay on task. This is true even in awkward situations. You should trust that your contributions matter even when you feel pushed to agree with someone or if you suspect there is a hidden agenda driving the group. Politely give your real opinion. Be prepared to accept a different decision than you want to hear, but stick with the problem-solving process. This is often the best thing you can do to meet goals and strengthen your company. Following these tips, your team was successfully able to find the perfect office space without a lot of stress. And that's how to navigate some of the external problems your team might not be able to control. Thanks for using the PMI's Spotlight. ঠিক আছে না, সব সব টিপস আর কি। আচ্ছা, তাহলে কি হতে পারে, ইন্টারনাল এবং এক্সটার্নাল চেঞ্জের কারণে কিন্তু বেসলাইন যেটা আমরা তৈরি করেছিলাম, মনে আছে বেসলাইন, স্কোপ বেসলাইন, কস্ট বেসলাইন, হ্যাঁ, শিডিউল বেসলাইন, সেটা কিন্তু আপডেট হতে পারে। তো সেটা এরকম না যে আপডেট হবেই না, বেসলাইন মানে আপডেট করা যাবে না এরকম না। যদি আমাদের দরকার হয়, বিজনেস রিকোয়ার করে, তাহলে এটা আমাদেরকে অবশ্যই বেসলাইনটাকে আমরা চেঞ্জ করতে পারি। আর অ্যাজাইলে কি করা হয়, অ্যাজাইলে তো আমরা সবসময় বলেছি যে প্রোডাক্ট ব্যাকলগ সবসময় কিন্তু আপডেট হতে পারে, যেটা করা হয় ব্যাকলগ গ্রুপিং এর সময়। নতুন রিকোয়ারমেন্ট আসতে পারে, প্রায়োরিটি চেঞ্জ হতে পারে, সেটা আমরা অলওয়েজ অপশন রাখবো। সো এই যে প্রায়োরিটেশনে কি হয়, নতুন আইটেম আসে, বা আগে যেটা টপ প্রায়োরিটি ভেবেছিলাম সেটা নিচে চলে যায়, এরকম ঘটনা ঘটে। যেটা আমরা করি কোথায়, ব্যাকলগ গ্রুপিং এ করি। একটা কিন্তু ইভেন্ট ছিল ব্যাকলগ গ্রুপিং কিংবা ব্যাকলগ রিফাইনমেন্ট। কেন হচ্ছে এগুলা, এক্সটার্নাল এবং ইন্টারনাল চেঞ্জের কারণে। রিকমেন্ডেড অপশনস ফর চেঞ্জেস, when change is proposed, the product owner should focus on the internal business value of the change. ঠিক আছে, give the projective discretion to consider change and identify potential solution options. So business value focus হতে হবে সব সময়, এবং যখনই আপনি অপশনস সিলেক্ট করবেন তখন আসলে একটা জিনিস মনে রাখতে হবে, যখন আপনি কোনো ম্যানেজমেন্টকে সলিউশন নিয়ে যাবেন তখন আসলে প্ল্যান এ বি সি এরকম করে নিয়ে যাবেন, সেখান থেকে যাতে ম্যানেজমেন্ট ঠিক করতে পারে কোনটা আসলে ভালো হয়। আর যদি গভর্নেন্স স্ট্রাকচার থাকে, যেটা আসলে ওপি এর পার্ট, অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেট একটু বললাম আমি, সেটার পার্ট কিন্তু হচ্ছে গভর্নেন্স স্ট্রাকচার। সো এটা যদি এস্টাবলিশ করা যায় তাহলে কিন্তু আপনার লাইফ ইজি হবে, এবং এক্সটার্নাল ইন্টারনাল বিজনেসের চেঞ্জটা ইজিলি ওখানেই গাইডলাইন দেওয়া থাকবে যে কিভাবে আপনি কোপ আপ করবেন। তারপরে গভর্নেন্স স্টিয়ারিং কমিটি থাকতে পারে, নামটা দেখেন, এটাকে আসলে আমরা ট্রেডিশনাল বা এমনি প্রজেক্ট ম্যানেজার বলি, এটা আসলে পিএসসি, প্রজেক্ট স্টিয়ারিং কমিটি। ঠিক আছে, যারা মানে স্পন্সর এবং সিনিয়র লোকজনের কমিটি, যারা আপনাকে বিভিন্ন সময় গাইডেন্স দিবে, সেটাকে পিএম বকে বা পিএমআই স্টুডেন্ট মিনিয়াল হচ্ছে গভর্নেন্স স্টিয়ারিং কমিটি। এবং এটা প্রজেক্ট বোর্ডেও অনেক সময় বলা হয় প্রজেক্ট বোর্ড। ঠিক আছে, এই শব্দটা আসলে প্রিন্স 2 থেকে নেওয়া হয়েছে। প্রিন্স 2 তে এই এক্সিকিউটিভ বডিকে বলা হয় প্রজেক্ট বোর্ড। ঠিক আছে, সো প্রজেক্ট বোর্ডকে আসলে আপনাকে অ্যালাইন করতে হবে, এবং তাই প্রজেক্ট বোর্ডে কারা থাকে, সিনিয়র ইউজার্স। এই সিনিয়র ইউজার শব্দটা প্রিন্স 2, স্পন্সর থাকে, পিএমওর সিনিয়র ইউজাররা থাকে, যারা আসলে আপনাকে স্টিয়ারিং কমিটি হিসেবে কাজ করে। তারা কিসের জন্য রেসপন্সিবল, ক্লারিফাইং দ্য প্রজেক্ট চার্টার। মনে আছে যে স্পন্সরই তো আসলে চার্টার তৈরি করার কথা, আর তারাই তো আসলে জানে যে কি ভিশন তারা সেট করতেছে বা স্ট্র্যাটেজিটা কি। তারা চার্টার এবং অবজেক্টিভস ক্লারিফাই করবে, অ্যালোকেটিং রিসোর্সেস টু দ্য প্রজেক্ট, এবং স্পন্সর সাইন করলে তো অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার আপনি রিসোর্স করার জন্য অথরিটি পাবেন। সো এটা কিন্তু প্রায় না সব প্রজেক্টই আসলে থাকে। এটাকে আমরা সংক্ষেপে এক কথায় স্পন্সর বলতে পারি, আর যদি আরো কয়েকজন মিলে থাকে তাহলে আমাদের স্টিয়ারিং কমিটি বলি। সরকারি প্রজেক্টে কিন্তু একটা হচ্ছে প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন কমিটি থাকে, একটা হচ্ছে প্রজেক্ট স্টিয়ারিং কমিটি, আর এর সাথে আরেকটা কমিটি থাকে, সবার উপরে থাকে পিএসসি, তারপরে থাকে পিআইসি, আর আরেকটা টিম থাকে সেটা হচ্ছে পিইসি, প্রজেক্ট ইভ্যালুয়েশন কমিটি, যারা আসলে মনিটরিং এবং ইভ্যালুয়েশন দেখে প্রজেক্টের।
সো ট্রেডিশনাল প্রজেক্টে প্রজেক্ট বোর্ড বলি আমরা, কিংবা প্রজেক্ট স্টিয়ারিং কমিটি বলি, কিংবা জাস্ট গভর্নেন্স স্টিয়ারিং কমিটি বলতে পারি, যাদের মেইন দুইটা কাজ হচ্ছে আমাদের গোল এবং অবজেক্টিভ সেট করা, যেটা স্টোরির সাথে অ্যালাইন, এবং আমাদেরকে পারমিট করায় বিভিন্ন সিচুয়েশনে আমাদের রিসোর্সকে আমাদের জন্য অথরাইজ করা। Alright, so last slide. Assessing the impact on project backlog based on business environment changes. Understand the project organizational context, internal and external বুঝতে হবে. Understand the external factors, PESTEL, TCOP, right? VUCA that may impact your project. কারণ এসব কি? এসব কিন্তু বেশিরভাগই প্রজেক্ট টিমের কন্ট্রোলের বাইরে, তাই না? এই যে VUCA বলতেছি, PESTEL বলতেছি, TCOP, কোনটা কিন্তু আমাদের কন্ট্রোলের মধ্যে নেই। সো এগুলো ইম্প্যাক্ট গুলো কিন্তু দেখতে হবে, আমাদের ম্যানেজ করতে হবে। How's the project work is prioritized? সব আমরা যদি অ্যাজাইল থেকে শিখেছি সবসময় প্রায়োরিটাইজ করতে হয়, তো আমরা কিন্তু প্রেডিক্টিভ প্রজেক্ট এখন থেকে সেটা ইউজ করার চেষ্টা করি। তো অবশ্যই ভ্যালু বেস হতে হবে, এবং প্রজেক্ট গভর্নেন্স মডেল যদি থাকে তাহলে আপনার লাইফ ইজি হবে বিভিন্ন সিচুয়েশন। আর যদি না থাকে তাহলে কিন্তু আমাদেরকে তৈরি করার চেষ্টা করতে হবে ধীরে ধীরে, অর্গানাইজেশন যাতে প্রজেক্ট গভর্নেন্স ফলো করে। সো ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানে শেষ হলো। আর দুইটা টপিক থাকলো, এর সাথে থাকলো হচ্ছে আর্ন ভ্যালু ম্যানেজমেন্ট। নেক্সট সোমবারে ইনশাআল্লাহ আমরা র্যাপ আপ করব।